চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমার ইন্টারভিউ আছে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, কিন্তু টাকা ছাড়া কোথাও চাকরি পাচ্ছি না। এটাই শেষ ইন্টারভিউ। আজ যদি না পাই তাহলে আমাকে রাজমিস্ত্রি অথবা গার্মেন্টসে কাজ করতে হবে। সকালে রেডি হয়ে আম্মু আব্বুর কাছে কল দিয়ে দোয়া নিয়ে রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। উপস্থিত হতে হবে সকাল 9টায়। আমি পাবলিক বাসে করে যাব, কারণ সিএনজি নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই। পাবলিক বাসে অনেক ভিড়, আবার তাতেই রাস্তায় থাকে জ্যাম। যাতে অফিসে দেরিতে না পৌঁছাই, তাই 2 ঘন্টা আগেই রওনা দিলাম। অফিসে পৌঁছে গেলাম 8টা 45 মিনিটে। দারোয়ানকে জিজ্ঞাসা করে ওয়েটিং রুমে গেলাম। এমপ্লয়ি নিবে 50 জন, লোক কমপক্ষে 500 জন বসে আছে। আমার মনটা খারাপ হয়ে গেল। মনে হয় এই চাকরিও পাবো না। আমার সিরিয়াল পড়ল 120তম। বসে বসে ভাবতেছি এবার আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আমি ছোট বোন আর বাবা মাকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আমাদের পরিবার সুখেই চলছিল। আব্বু বেসরকারি কোম্পানিতে জব করত, ভালো বেতন পেত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4র্থ বর্ষের ছাত্র। পড়ালেখায় ভালো ছিলাম, তাই মাস্টার্স পাশের পর বিসিএসের প্রস্তুতির কথা ভাবছিলাম। আর ছোট বোন প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তো, ওর নাম আনহা। আনহাও মেধাবী ছাত্রী। যাই হোক, আমরা অনেক সুখেই ছিলাম, কিন্তু সুখের মাঝে কালো ধোঁয়া নেমে আসলো। আমার অনার্স ফাইনাল পরীক্ষার 3 মাস আগে হঠাৎ করে আব্বু স্ট্রোক করে বসে। আব্বু এতটাই অসুস্থ হয়ে পড়ে যে কাজ করা তো দূরের কথা, উঠে দাঁড়াতে পারতো না। আব্বু যে কোম্পানিতে জব করত, সেখান থেকে 2 লাখ টাকা দিয়ে আব্বুকে বের করে দেয়। আর আমার উপর সম্পূর্ণ পরিবারের দায়িত্ব এসে যায়। তাই কোনো মতে অনার্স পাশের পর চাকরির পিছনে লেগে পড়ি, কিন্তু চাকরি না পেয়ে টিউশনি করিয়ে নিজে চলেছি এবং পরিবারকেও চালিয়েছি। এখানে অনেক খরচ, এই জন্য সবাই গ্রামে পাঠিয়ে দিলাম। টিউশনির টাকা দিয়ে নিজে চলি এবং বাসায় টাকা পাঠাই। কয়েকটা ব্যাচ পড়াই আমি। সায়েন্স নিয়ে পড়েছি আমি, তাই স্টুডেন্ট অবাক। তারপর মাস্টার্স পাশ করলাম। একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমার 1 বছরের জুনিয়র ছিল। নাম ছিল আকলিমা আক্তার কণা। সে বড়লোক বাবার মেয়ে ছিল, আর আমি তখন বেকার। তাই কণার সাথে ইচ্ছে করে একটা ত্রুটি বের করে ব্রেকআপ করে দেই। অনেক কেঁদেছিলাম, কিন্তু বাস্তবতা মেনে নিয়েছি। কেটে গেছে প্রায় 1.5 বছর। অনেক কিছুই পাল্টে গেছে। এই চঞ্চল ছেলেটা অনেকটা শান্ত হয়ে গেছে। বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলেছে 2 বছরের মধ্যে অপারেশন করালে সম্পূর্ণ সুস্থ হবে, কিন্তু তার জন্য 20 লাখ টাকা লাগবে। এসব ভাবতেছি আর চোখ বেয়ে পানি পড়তেছে। যখন বুঝলাম এটা পাবলিক প্লেস, তখন ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসলাম। প্রায় 2টোর সময় আমার ডাক পড়ল। পেটে ক্ষুধা নিয়ে ভিতরে ঢুকলাম। আমার পর স্যারেরা লাঞ্চ করবে, তারপর আবার ইন্টারভিউ নিবে। যাই হোক, ভয় নিয়ে দরজায় নক করলাম। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? আসো। ভিতরে ঢুকে চেয়ারের সামনে দাঁড়িয়ে গেলাম। আমায় বসতে বলল। আমি চেয়ারে বসলাম। সামনে দেখলাম 4টা চেয়ার, 3 জন আছে, মানে আরেকজন নেই। হঠাৎ কেউ একজন ভিতরে ঢুকলো বোরকা পরা। ভিতরে ঢুকে ফাঁকা চেয়ারে গিয়ে বসলো। আমি বুঝলাম ইনিও বস। মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোরকার মুখোশটা খুলল। আমি দেখে টাসকি খেলাম। আরে, এ তো কণা, এখানে কেমনে আসলো? হায় আল্লাহ, অল্পের জন্য বোধহয় সব শেষ। আবার ভাবতেছি কণা এখানে আসলো কেমনে? হয়তোবা বিয়ে হয়েছে মালিকের ছেলের সাথে। কণার সাথে ইচ্ছে করে ব্রেকআপ করার প্রতিশোধ নিবে মনে হয়। আমি মুখ ভয়ে এমন হয়েছে যে আমি এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠতে গিয়ে পড়ে গেলাম। আমার সব কল্পনা উড়িয়ে দিয়ে সার্টিফিকেট দাও। এই যে স্যার। নাম কি তোমার? মোহাম্মদ ওমর ফারুক। সবই তো ভালোই, অভিজ্ঞতা আছে কি? না স্যার। আর কয়টা ইন্টারভিউ দিয়েছো? প্রায় 20টার মতো স্যার। হয়তোবা তোমার সমস্যা আছে, তাই নেয়নি। আসলে তা নয় স্যার, আমি উচ্চপদস্থ কর্মকর্তাদের টাকা দিতে পারিনি, তাই হয়নি। এখানে চাকরি না হলে কি করবেন? কি আর করব,
অনেক গার্মেন্টস কোম্পানি আছে তো সেখানে ঢুকে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে গভর্নমেন্টে চাকরি করবা? স্যার, পেট কখনো গার্মেন্টস বা লেবারই মানবে না। আর কত ছাত্র আছে আমার মতো। কোথায় যাচ্ছেন? জানিয়ে চাকরিও টাকা ছাড়া হচ্ছে না। অযথা খিদে নিয়ে বসে থেকে লাভ নেই। আমার সার্টিফিকেট দিয়ে দেন চলে যাই। যদি বলি আপনার চাকরি হয়ে গেছে তাহলে কি করবেন? ম্যাম, ফাইজলামো করবেন না। আপনাদের কথাই বুঝেছি। আপনাদের লোক নেওয়া অনেক আগেই শেষ হয়েছে। এখন যেই আসবে উল্টাপাল্টা প্রশ্ন করে নাজেহাল করবেন। আমরা কি এজন্য এখানে বসেছি নাকি? বেয়াদব, বেরিয়ে যাও এখান থেকে। তারপর আমি মন খারাপ করে চলে আসি। আমি বাসে করে বাসের দিকে রওনা দেই। আর ওদিকে কোম্পানির মালিক জিসান চৌধুরী, ওনার ছেলে কাব্য চৌধুরী হলো ম্যানেজার হারুন খান, আর কণা হলো জিসান চৌধুরীর ভাগ্নি। এদিকে কণার আমার সাথে ব্রেকআপের পর টিসি নিয়ে কানাডায় গিয়ে ম্যানেজমেন্ট নিয়ে অনার্স পাশ করে দেশে এসে মামার কোম্পানির একটা শাখা দেখাশোনা করে। ওরা সবাই লাঞ্চ করতে গেল। ওখানে দেখো মামুনি, ছেলেটা কি বেয়াদব। আমি তো থাপ্পড় দিতে চেয়েছিলাম। মামা জানো ওই ছেলেটা কে? হবে হয়তো কোনো ছোট লোকের বাচ্চা। কেন মামুনি? মামা, এই ছেলেটাকে আমি ভালোবাসতাম। তার মানে তুই এই সামান্য ছেলের জন্য দেশ ছেড়েছিলি? ভাই, ওকে অপমান করবি না। ফারুকও আমায় ভালোবাসতো, কিন্তু হঠাৎ একদিন এসে সামান্য একটা ভুলের জন্য আমার সাথে ব্রেকআপ করে দেয় আর আমায় অনেক অপমান করে। আমি সহ্য করতে না পেরে ওকেও ছোট লোক, জানোয়ার ইত্যাদি বলে ব্রেকআপ করি। তারপর দেশ ছেড়ে চলে যাই। ভালো হয়েছে, ছোট লোকের কাছ থেকে বেঁচেছিস। ভাইয়া, আসলে তা না। আমি ওখানে গিয়ে কিছুদিন পর বুঝতে পারি ফারুকের কোথাও না কোথাও ঝামেলা হয়েছে, যার কারণে ইচ্ছে করেই আমার সাথে ব্রেকআপ করেছে। কিন্তু ওর সাথে অনেক যোগাযোগ করতে চেয়েও পারিনি, তাই আজ ওকে দেখেও কিছু বলতে পারলাম না। কেন মামুনি? মামা, যে ছেলে ছিল অনেক চঞ্চল আর রসিক স্বভাবের, আজ তার গম্ভীর ভাব দেখে আমার কান্না আসছিল, তাই কথা বলতে পারিনি। তুমি এখন ওকে ভালোবাসো? মামা, একমাত্র ওর জন্যই আমি দেশে আসি। কিন্তু ওর ঠিকানা পাইনি। অনেক খুঁজেছি, ওর বন্ধুদের মাধ্যমে লোকেশন খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। সবাই বলে গ্রামে গেছে, কিন্তু কেউ ঠিকানা জানে না। তাহলে ছেলেটাকে চাকরি দে। ওর সাথে আমায় আজ যে করেই হোক দেখা করতে হবে। ওর তো ঠিকানাও জানিস না, কেমনে দেখা করবি? শোনো, ওর চাকরি কনফার্ম করে ওর জিমেলে মেসেজ দাও, আর ওকে আমার পিএ হিসাবে নিয়োগ দাও। আর ওকে বুঝতে দেওয়া যাবে না আমি ওকে ভালোবাসি, আর ফারুক মনে করেছে আমার বিয়ে হয়েছে। আর ওর সাথে এমন চুক্তি করতে হবে যেন 10 বছর চাকরি ছাড়তে না পারে। পারলে অনেক টাকা ওকে লোন দেওয়া হবে। মামুনি, তুমি আমার মেয়ের মতো, যা ভালো বুঝো তাই করো। ওকে মামা, আর ম্যানেজার স্যার কাজটি করবেন। ওকে। তারপর ওরা খেয়ে আবার ইন্টারভিউ নিতে শুরু করলো। আর এদিকে আমি বাসে ঝুলে বাসায় আসি। বাসায় এসে দেখি রান্না করার কিছুই নেই। পাশের দোকান থেকে অরেঞ্জ বিস্কুট আর বারবিকিউ চানাচুর এনে খেলাম, আর পানি খেয়ে ঘুমালাম। উঠলাম ছাত্রের ডাকে। আসলে আমি দুটো রুম নিয়ে থাকি, শহর থেকে একটু দূরে। রুম ভাড়া লাগে 4000। ছাত্র পড়ায় 18 জন, 4টা ব্যাচ, সকাল 8টা থেকে 9টা, আবার 9টা থেকে 10টা, আর বিকেল 4 থেকে 5 বার, আর 5-6। কোনো মাসে আরও ছাত্রের সংখ্যা কমে যায়। আমার আব্বু প্রত্যেক মাসে ওষুধ যায় 3000, ছোটো বোনের প্রাইভেট 2000, আর পারিবারিক খরচ 5000 টাকা। আমার খরচ থাকে 4000। কোনো মাসে ছাত্র কমে গেলে আরও টাকা কম হয়, আবার কোনো ছাত্র 2 মাস পরে টাকা না দিয়েই চলে যায়। আর প্রাইভেটে বক করতে ভালো লাগে না, তাই চাকরির চেষ্টা করতেছি। যাই হোক, প্রাইভেট শেষে বাড়িতে কল দিয়ে কথা বললাম। অন্য দিন হলে একটু হলেও পড়তে বসি, কিন্তু আর পড়তে বসতে ইচ্ছে নেই। পড়েই কি করব, তাই ফোনে অনলাইনে কাজ শেখার কোর্স নিয়ে কথা বলতেছি। তখনই একটা জিমেইল আসলো। আমি জিমেইলটা ওপেন করলাম। ওখানে লেখা যে আমার চাকরি কনফার্ম করা হয়েছে, আমাকে কালকে সকাল 10টায় দেখা করতে বলেছে। আমি মনে করলাম কণা আমায় অপমান করার জন্য এই পথ খুলেছে, তাই আমি সেদিকে মনোযোগ দিলাম না। মেসেঞ্জারে আবার ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে কথা বলা শুরু করলাম। কথা বলে ঘুমালাম। পরের দিন ছাত্রদের পড়ালাম সকাল 10টা পর্যন্ত। তারপর খিচুড়ি বসিয়ে দিলাম। তখন বাজে সকাল 11টা। আমার ফোনে কল আসলো। আমি প্রথমবার ধরতে পারিনি, ধরলাম দ্বিতীয়বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কোম্পানি থেকে ম্যানেজার হারুন বলছি। আপনাকে আজ ডাকা হয়েছে, আপনি আসেননি কেন? সরি স্যার, আমার মনে ছিল না।
আপনি 30 মিনিটের মধ্যে আসেন। ওকে স্যার। এখন কথাটা শুনে ভালো লাগলো। আমি না খেয়ে রেডি হয়ে দিলাম দৌড়। বাসে করে যেতে 11:50 বাজলো। আমি অফিসে ঢুকলাম। দারোয়ানের সহায়তা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম। স্যার আসবো কি? আসো, বসো। ধন্যবাদ স্যার। আমায় কেন ডাকা হয়েছে স্যার? তোমার চাকরি হয়েছে, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত স্যার? সেটা অফিসের মালিক বলবে। চলো আমার সাথে। ওকে চলেন। তারপর ম্যানেজার স্যার আমায় জিসান স্যারের কেবিনে নিয়ে গেল। স্যার আমায় বসতে বলল। ম্যানেজার স্যার চলে গেল কেবিনে, আমি আর জিসান স্যার। তুমি কি নিয়ে পড়ছো? স্যার আমার মূল সাবজেক্ট ছিল আইসিটি, কিন্তু বিজ্ঞানের সব বিষয়ে পারদর্শী ছিলাম। তাহলে তোমার একটা কাজের দায়িত্ব দেই। কি কাজ স্যার? আসলে আমার অফিস 3টা, আর আমার সব ব্যবসা আছে দেশের বাইরে থাকতে হয়। তাই হেড অফিসে আমার ছেলে দেখে, আর একটা শাখা আমার মেয়ে দেখে, আর একটা আমার ভাগ্নি দেখে। ও খুব ভালো স্যার। তোমার কাজের দায়িত্ব অনেক বড় হবে এবং বেতন দ্বিগুণ পাবা। কি কাজ স্যার? আমি কিন্তু কোনো অনৈতিক কাজ করতে পারবো না। আর তেমন কিছু না, তোমার কাজ হচ্ছে এই শাখার মোট খরচ কত, শ্রমিকের বেতন কত, চিপস প্রোডাক্ট সেল হলো, সেগুলো ছক তৈরি করতে হবে। এই কাজ মাসের টানা 7 দিন করলেই হয়ে যাবে। সেটা করবা আর আমার ভাগ্নির বিয়ে হতে হবে। সরি স্যার। সরি কেন? স্যার সব ঠিক আছে, কিন্তু মেয়ে মানুষের বিয়ে হতে পারবো না। ভেবে দেখো, বেতন 40,000 টাকা। তোমার ডিউটি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। সকালে আর দুপুরে খাওয়া ভাগ্নির বাসায় খাবা। স্যার বিয়ে না হলে কি হয় না? আমার বেতন কম হলেও হবে। সরি বাবা, তাহলে তুমি আসতে পারো। স্যার আমি রাজি। ফ্রিতে পেয়েছি, এটাই অনেক। এটাতে সাক্ষ্য করো। এটা কেন স্যার? ওকে স্যার। বলেই কোনো কিছু না ভেবে স্বাক্ষর করলাম। তুমি 5 বছর আগে চাকরি ছাড়তে পারবে না, সেটার দলিল এইটা করে দাও নির্ভয়। ওকে স্যার। আমি কি এখন যাব? তুমি কাল আসবা, এই কেবিনে আমার ভাগ্নি থাকবে, ওই তোমার বস হবে। সম্মান করবা তাকে, আর পাশে কেবিনটা তোমার। ওকে স্যার। লাঞ্চের সময় আমায় কার্ড দেওয়া হলো। আমি খুশি মনে বাসায় আসলাম। সেদিন প্রাইভেট পড়িয়ে সবাইকে চাকরির কথা বললাম। ছাত্ররা সবাই পরের দিনই বেতন দিবে। যাই হোক, বাসায় কল করে জানালাম। পরের দিন সকাল সকাল হালকা খেয়ে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে পৌঁছে বসের কেবিনে বসকে দেখে আমি টাসকি, আমি কাকে দেখছি? এ তো আমার অফিসে সময় মতো পৌঁছালাম। আজ আমার জয়েনের দিন, আর আমার কাজ শিখিয়ে দিবে বস। আর কালকে জিসান স্যার বলেছে তার ভাগ্নি, অর্থাৎ আমাদের নতুন বস, আমায় কাজ শিখিয়ে দিবে এবং আমি বসের পিএ। তাই সবার আগে আমায় বসের রুমে যেতে হবে। আমি বসের রুমে দরজায় নক করলাম। আসতে পারি ম্যাম? বসুন। আমি ভিতরে ঢুকে বসের চেয়ারে কণাকে দেখে পুরাই শকড হয়ে গেলাম। তার মানে কণাই স্যারের ভাগ্নি? কাম সারছে। ব্রেকআপের শখ আমার মিটিয়ে দিবে। আমি ভয়ে ভয়ে ভিতরে গিয়ে কণার সামনের চেয়ারে বসলাম। কেমন আছো ফারুক? জি ম্যাম, আল্লাহর রহমতে ভালোই আছি। আমায় ম্যাম ডাকছো কেন? তুমি কি আমায় ভুলে গেছো? ম্যাম, আপনার সাথে আগে যে পরিচয়ই থাকুক না কেন, এখন আর নেই। এখন শুধু একটাই সম্পর্ক, সেটা হলো বস আর সাধারণ কর্মীর। এমন করে বলো না। তোমার পরিবারের সবাই কেমন আছে? আছে একরকম। আপনি কেমন আছেন? 3 দিন থেকে অনেক খুশিতে আছি। তাই নাকি? আপনার স্বামী কি ব্যবসায় অনেক লাভ করেছে নাকি? কোথাও ঘুরতে যাবেন? না, তেমন কিছু না। আমি বিয়ে করিনি। ভালো তো। আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হতো। তোমার কাজ সবসময় আমার সাথে থাকা। ওকে ম্যাম। তুমি আর আগের ফারুক নেই, যে ফারুক ছিল চঞ্চল আর বন্ধুদের সারাদিন মাতিয়ে রাখতো। আজ তুমি এখন এত গম্ভীর কেমনে হয়েছো? সব বাস্তবতা ম্যাম। আমি জানি তুমি আমার সাথে চাপে পড়ে ব্রেকআপ করেছো, কিন্তু কেন করেছো বলবা প্লিজ? আরে ওসব কথা বাদ দেন ম্যাম, আমার কেবিন দেখিয়ে দেন। দাঁড়াও, আমি আসতেছি। কণা বাইরে গেল। আমি কণার কেবিনটা দেখতেছি। অনেক সুন্দর আর সব সাজানো, একদম কণার মতো। রুমটি থাই গ্লাস দিয়ে ঘেরা। ভিতর থেকে সব দেখা গেলেও বাইরে থেকে দেখা সম্ভব না। আমি বসে আছি চেয়ারে। প্রায় 10 মিনিট পর আসলো হাতে কি জানি একটা নিয়ে। চেয়ারে বসেই, বলো না, এতদিন কোথায় ছিলে তুমি আর তোমার পরিবার? ম্যাম আমি গ্রামে ছিলাম। আমি আমার কেবিনে যাচ্ছি ম্যাম। আর আমায় ম্যাম বলবি? বল। কণা বাইরে গিয়ে প্যাকেটে করে একটা ছুরি কিনে এনেছে। ম্যাম বলা মাত্র আমার গলায় ছুরি ধরে এসব কথা বলল। তো তাহলে কি বলে ডাকবো? নাম ধরে অথবা জান পাখি, যা ইচ্ছা বলে ডাকবা। এ হয় না ম্যাম। আর একবার ম্যাম বল, গলা নামিয়ে দিব।
তারপর তোকে গুম করে দেব, কেউ টেরই পাবে না। ওকে বলবো না, আর নাম ধরে ডাকবো তুমি করে বলবো। এই তো ঠিক আছে। এবার তো গলা ছেড়ে দাও। দাঁড়াও, আরো কথার উত্তর দাও। কি কথা? আমার সাথে বিনা কারণে ব্রেকআপ করছো কেন? বাধ্য হয়েছি করতে। আমার পরিবার তো রাজি ছিল তোমার আমার সম্পর্কে, তোমার পরিবারও ছিল, কিন্তু তুমি ব্রেকআপ করলা কেন? কেউ তো তোমায় চাপ দেয়নি, আর তুমি বিসিএসও দিলা না কেন? এসব বলা সম্ভব না, প্লিজ। বলা না হলে? বলেই আমার পায়ে লোহার শিক দিয়ে গোতা দিল। ইস, আস্তে বলতেছি তো, ছেড়ে দিলে বলবো। ওকে। আমি উঠে দৌড় দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজায় গেলাম। এ কি, দরজা লক করা! কণা দেখি মুচকি হাসতেছে। তুমি ভালোই ভালোই সব কথার উত্তর দিলে কিছু বলবো না। হুম। বলো তাহলে শুরু থেকে। সামনে অনার্স ফাইনাল, হাতে 2 মাস সময় আছে। আমি আদিলের বাসায় নোট নিতে গিয়েছি। বাসায় এসে দেখি আম্মু আর ছোট বোন কান্না করতেছে। রুমে গিয়ে দেখি আব্বু অচেতন আর আম্মু মাথায় পানি ঢালছে। আমি যখন বুঝতে পারলাম কিছু হয়েছে, তখন আব্বুকে দ্রুত হাসপাতালে ভর্তি করাই। তারপর? আর কি, ডাক্তার বের হয়ে বলল আব্বু স্ট্রোক করেছে। আব্বু কর্ম করতে পারবে না, চলতে পারবে না, এক কথায় অকেজো। পুরো পরিবারের দায়িত্ব তখন আমার উপর। আবার সামনে পরীক্ষা। আব্বুর অফিস থেকে 2 লাখ টাকা দিল, আর ঢাকায় তো অনেক খরচ। আবার ছোট বোনের স্কুল ফি, আব্বুর ওষুধ সহ প্রত্যেক মাসে অনেক টাকা যেত। তাই সবাইকে গ্রামে পাঠিয়ে দিলাম, আর আমি প্রাইভেট পড়ানো শুরু করলাম। তখন তুমি কিছুই জানোনি, আমি বলিনি তোমায়। আমার স্বপ্নগুলো চুরমার হয়ে গেল, আর তুমি আবার প্রেশার দেওয়া শুরু করলা, সময় দেই না ইত্যাদি। তাই বাধ্য হয়ে তোমার সামান্য একটা ভুল ধরে ব্রেকআপ করে দিয়েছি, কারণ তখন আর আমার কোনো উপায় ছিল না। সাবাস, ভালো কাজ করেছো কুত্তা কোথাকার। আমি কি তোমায় ভালোবাসতাম না? আমায় একটাবার বললে কি হতো যে তোমার বাসায় এত বড় ঘটনা ঘটে গেছে? তার জন্য দুঃখিত। এখন আঙ্কেলের কি অবস্থা? ডাক্তার বলেছে 5 বছরের মধ্যে যদি অপারেশন করাতে পারি তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তার জন্য 20 লাখ টাকা লাগবে, আর আমার পক্ষে 20 লাখ টাকা সম্ভব না, তাই হাল ছেড়ে দিয়েছি। আমি দিলে নিবা কি? করুণা করছো আমায়? দেখো, করুণা করছি না। আমি জানি যদি আমি তোমায় টাকা দিতে চাই তাহলে তুমি নিবে না, তাই অফিস থেকে লোনের ব্যবস্থা করব। তাহলে আমি রাজি। ওকে, এখন চলো তোমায় কাজ করা শিখিয়ে দেই। ওকে। কণা আমাকে আমার কেবিনে নিয়ে আসলো, তারপর কম্পিউটারে ছক তৈরি করা শেখাচ্ছে। আমি এই সাবজেক্ট নিয়ে পড়েছি, তাই অভিজ্ঞতা আছে। দ্রুতই শিখে নিলাম। কণা আমায় বাকি কাজ কমপ্লিট করতে বলে চলে গেল। আমি কাজ করতে লাগলাম। তখনই একটা অপরিচিত মেয়ে রুমে ঢুকলো। হ্যালো। হ্যালো। কথা বলার ইচ্ছে নেই, তবু ভদ্রতার খাতিরে বললাম, আমি লিপি। আপনার নাম? আমার নাম ফারুক। আপনি লেখাপড়া কোথা থেকে করেছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি? জাহাঙ্গীরনগর থেকে। আপনি রিলেশন করেন না? করতাম, কিন্তু ব্রেকআপ হয়েছে। ভালো তো। হুম। আপনি কথা কম বলেন কেন? ভালো লাগে তাই। আপনি অনেক হ্যান্ডসাম। ধন্যবাদ। আমরা কি একে অপরকে তুমি করে বলতে পারি? আপনি পারবেন, কিন্তু আমি আপনি করে বলবো। তা কি করে হয়? এমনি যদি পারেন করবেন, না হলে নেই। চেষ্টা করব। হুম। আমি আবার কাজে মনোযোগ দিলাম, আর এইদিকে লিপি বকবক করে যাচ্ছে। আমি মাঝে মাঝে হুম হুম করতেছি। জানি না কাজ কতক্ষণ করেছি। একটু পর কণা আসলো আমার রুমে চেক করার জন্য। রুমে এসে লিপিকে দেখে লিপির সামনে গিয়ে, এখানে কি করেন আপনি? জি ম্যাম, নতুন কলিগ আসছে, তাই পরিচয় হতে আসলাম। নতুন কলিগ আসলে কি পরিচিত হতে হবে নাকি? আপনার কাজ নেই? জি ম্যাম, শেষ হয়েছে। এখনই আমার কেবিনে আসবেন, অনেক কাজ পড়ে আছে। আর আপনি বলেন কাজ নেই? ওকে ম্যাম, আসছি। ওকে, আপনি আমার কেবিনে যান। লিপি কণার কেবিনে গেল, আর কণা আমার সামনে একটা চেয়ার টেনে বসলো। কাজ করতে কোনো সমস্যা হলে আমাকে বলো। অনেকদিন পর কম্পিউটারের এসব কাজ করতেছি। প্রথমে একটু সমস্যা হলেও এখন একটু ভালোভাবে করতে পারতেছি। যেগুলো কাজ দিলাম কতক্ষণ লাগবে সেগুলো করতে? যদি টানা করি তাহলে আর 2 ঘন্টাই হবে। ভালো তো, আমি তো ভেবেছিলাম আজ সারাদিন লাগবে কাজটি করতে। না ম্যাম, লাঞ্চের পর কাজ শুরু করলেই হয়ে যাবে। আর কতক্ষণ আছে লাঞ্চের দেখো তো। ও শিট, আর মাত্র 20 মিনিট আছে লাঞ্চের। আমি জানি সময় নেই, লাঞ্চের সময় রেডি থেকো। কেন ম্যাম?
আবার ম্যাম বলছো? সরি, কিন্তু কোথায় যাবা? আমাদের বাসায় লাঞ্চ করতে। আমি যেতে পারবো না। তোমার বাসায় আমি কেন যাব? তোমার সাথে ব্রেকআপ করেছি, তার প্রতিশোধ কি তুমি এইভাবে নিবা নাকি? কি? আমি প্রতিশোধ নিচ্ছি? আমি এমনি মজা করলাম। আমি তোমার বাসায় যেতে পারবো না, ক্যান্টিনে খেয়ে নিব। আলট্রা ভাব নিয়ে লাভ নেই। আর বলবো না। তোমায় চাকরি দেওয়ার সময় বলা হয়েছিল সকাল আর দুপুর আমাদের বাসায় খাবে। তুমি যখন খাবেই না, তাহলে আমাদেরই খাবার বেঁচে যাবে। আরে, আমি তোমার সাথে ফাইজলামো করতেছি। আমি যাব তো, যাওয়ার সময় আমায় ডাক দিও। আমার মনে ছিল না। আর ফ্রি খাওয়া ছেড়ে দেওয়া যায় নাকি? আর ক্যান্টিনে খেলে তো একবেলায় কমপক্ষে 150 টাকা যাবে। আচ্ছা, ডাক দিব। এখন মনোযোগ দিয়ে কাজ করো, ফাঁকিবাজি চলবে না। ওকে ম্যাম। আবার ম্যাম বললা কেন? আপনি তো ম্যামের মতো করে আদেশ করলেন, তাই ম্যাম বলেছি। যাই বলো, ম্যাম বলবা না। তাহলে আপামনি বলি। কাজ করা বাদ দিয়ে একটু বসলাম, যে ফাইজলামো করি একটু। তোকে তো কণা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কাজে মনোযোগ দিলাম। আসলে আমার কাজ অল্প, সপ্তাহে একদিন যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলেই হবে। বাকি 6 দিন না করলেও সমস্যা নেই। যাই হোক, আমি কাজ করতে লাগলাম। আর ওদিকে কণা নিজের কেবিনে প্রবেশ করলো। কণা দেখলো লিপি সামনের চেয়ারে বসে আছে। কণা বসের সিটে গিয়ে বসে, সরি মামা, দেরি করার জন্য। ব্যাপার না মামা, তোদের দুজনের কাহিনী এতক্ষণ সিসিটিভিতে দেখলাম। এটা কিন্তু তোর ঠিক হয়নি। যাই হোক, কেমন দেখলি মামা? সেই তুই কি কোথায় পেয়েছিস? আমি তো ক্রাশ খেয়েছি। তুই যদি না রিলেশন করিস আমায় বল, আমি এখনই প্রপোজ করব। এক লাথি খাবি। ওকে আমি অনেক ভালোবাসি। ওর দিকে চোখ দিলে তোর আদনানকে সব বলে দিব। কল দিয়েও সমস্যা নেই। আমি ফারুককে যদি পাই তাহলে আদনানকে এমনিতেই ছেড়ে দিতাম। ওকে, তাহলে কল দিলাম। বলেই আদনানকে কল দিল। আরে পাগল নাকি? কল কেটে দে। তোর ফারুক কাকে তুই রাখ বোন। বলেই কণার হাত থেকে ফোন নিয়ে কেটে দিল। এই তো গুড গার্ল। একটু পর লাঞ্চ করতে হবে। তুই তোর কেবিনে যা, আমি বাসায় যাব। ওকে, ট্রিট কবে দিবি সে কথা বল। চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে ট্রিট পাবি। ওকে মামা, আমি যাচ্ছি। ওকে। তারপর লিপি নিজের কেবিনে চলে গেল। আর কণার টেবিলের উপর থাকা একটা ফাইল মনোযোগ দিয়ে দেখতে থাকলো। এবার লিপির পরিচয় দিয়ে নেই। লিপি আর কণা এখন ঘনিষ্ঠ বন্ধু এবং দূরসম্পর্কের বোন হয়। লিপি আর কণা ভালো বন্ধু, কিন্তু অফিসে দেখে কখনো বোঝা যাবে না ওরা বেস্ট ফ্রেন্ড। লাঞ্চের সময় হলো, তখন কণা কেবিন থেকে বেরোলো। কণা নিজের কেবিন থেকে আমার কেবিনে এসে, লাঞ্চের সময় হয়েছে, যাবে চলো। চলো বলে কম্পিউটার বন্ধ করলাম। ওকে, আসো। কণা বাড়ির কাছে গেল, আমিও পিছন পিছন গেলাম। কণা ড্রাইভার কাকাকে ছুটি দিয়ে দিল। কাকাকে ছুটি দিলা কেন? তুমি চালাবা তাই। পারি না তো আমি গাড়ি চালাতে। তোমাকে গাড়ি চালানো শিখতে হবে। আমার শিখা লাগবে না, আমি ড্রাইভারই করব না। তাহলে আমার ড্রাইভার কে হবে? বুঝলাম না, কি বললা আরেকবার বলো তো। না, কিছু না। তোমার ড্রাইভার মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? তুমি যা বোঝো তাই। এখন গাড়িতে ওঠো, প্রচুর খিদা লাগছে, বাসায় যাওয়া লাগবে। আচ্ছা চলো। তারপর কণা ড্রাইভারের সিটে বসলো আর আমি পিছনের সিটে বসলাম। তখনই, তুমি পিছনে বসলা কেন? তাহলে কোথায় বসবো? আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে বসো। আচ্ছা। আমি সামনে গিয়ে বসলাম আর কণা গাড়ি চালাতে লাগলো। প্রায় 20 মিনিট পর একটা বাড়ির সামনে আসলাম। দারোয়ান গেট খুলে দিল আর কণা গাড়ির ভিতরে ঢুকালো। বাসাটা 2 তলা, বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, না জানি ভিতরে আরও কেমন। যাই হোক, গাড়ি থেকে নেমে কণা বাসার ভিতরে ঢুকলো আর আমি ওর পিছনে। তখনই একজন ভদ্রমহিলা আসলো। আসসালামু আলাইকুম। কে রে মা এই ছেলে? ওর নাম ফারুক, আমার পিএ। আর ফারুক উনি আমার আম্মু। বাবা তুমি বসো, আমি আসছি। আর কণা শুনে যা তো। ঠিক আছে। আমি বসে ফোন টিপতে লাগলাম আর ওদিকে কণাকে ওর আম্মু বেডরুমে নিয়ে গেল। কণা, এই নামটা কেন জানি তোর মুখে শুনেছি। ওমর ফারুক। ওই বজ্জাত ছেলে যে তোকে ছেড়ে চলে গেছে, সেই ছেলে এই ছেলে নাকি? আম্মু। দাঁড়া,
একে এক্ষুনি ঘাড় ধরে বের করে দিব। বলেই দরজার কাছে আসছে তখনই আম্মু দাঁড়াও, তুমি জানো না ফারুক তখন কোন পরিস্থিতিতে ছিল? ওই পরিস্থিতিতে যে কেউ এই কাজ করতে পারে। কি হয়েছে সেটা বল তাড়াতাড়ি। শোনো তাহলে। তারপর কণা সব খুলে বলল। তুই কি ফারুককে এখনো ভালোবাসিস? আম্মু, ওর জন্যই আমি এখনো কোনো রিলেশনে জড়াইনি। ফারুক কি পরে আরো রিলেশনে গিয়েছিল? আর আমি ওকে গিয়ে বলে দে তুই ওকে ভালোবাসিস। পাগল নাকি? তাহলে এইভাবে ধুকে ধুকে মরবি নাকি? আম্মু, ওকে অনেকদিন পর খুঁজে পেয়েছি, একটু সময় যাক। আর ওর মাথার উপর অনেক চাপ। ওকে, সমস্যা নেই, তবে একটা জিনিস মাথায় রাখবে, ভালোবাসা হারিয়ে ফেলিস না। এখন কথা না বলে জামাই আসছে, খাওয়াও আগে। মনে ছিল না? চল, টেবিলের ছেলেটা মনে হয় বসে আছে। চলো। আমি বসে আছি তখনই কণা আর আন্টি আসলো। বাবা, দেরি করার জন্য দুঃখিত। আন্টি কি বলেন এগুলো? আমি ম্যামের শুধু পিএ, আমাকে সরি বলছেন কেন? আর দেরি হতেই পারে। টেবিলে বসো। বসো। আপনিও চলেন ম্যাম। চলো। রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলে টেবিলে গিয়ে বসলো। আন্টি আপনিও বসেন। না বাবা, আমি লাঞ্চ করেছি, এখন তুমি করো। আপনি করেছেন তো? হুম। যাই হোক, আর বকবক না করি। খাওয়া শেষে আন্টির হাতের পাকের অনেক প্রশংসা করলাম, কারণ মুরগির মাংস সুন্দর হয়েছিল। তারপর কণা আমাকে ওদের বাসা দেখাতে নিয়ে গেল। বাসাটা দোতলা, নিচের তলায় 3 রুম আর একটা কার রাখার জায়গা, উপরতলায় 4 রুম। উপরতলায় কণার পরিবার থাকে আর নিচতলায় ভাড়াটিয়া। কণা আমায় ছাদে নিয়ে গেল। দেখি অনেক ফুলের গাছ ওদের ছাদে। তুমি এখনো ফুল পাগলি থেকে গেলা? যাকে ভালোবাসতাম তাকেই এখন ভালোবাসি, তাহলে ফুল পাগলি কেন থাকবো না? যাক, তুমি তাহলে একজনকে পেয়ে গেছো। তাতে তোমার কি? আচ্ছা, তোমার আব্বুকে তো দেখলাম না, আর তুমি এত সুন্দর বাসা থাকতে হোস্টেলে থাকতা কেন? আসলে কি বলবো, তুমি যে বাসায় আসছো, আমার আব্বুকে দেখেছো বাসায়? না তো। আর তোমার বাবা না পুলিশ কমিশনার? অনেক ঘটনা। আব্বু মদ খেয়ে এসে অনেক খারাপ আচরণ করতো, তাই আম্মু আমায় হোস্টেলে রেখেছিল। কয়েকদিন আগে আব্বু আমার আম্মুর সাথে রাগ করে চলে যায়। 6 মাস আগে গেছে, এখনো নেই। ও হুম আচ্ছা, তোমার রুম কোনটা? ওইটা। চলো তোমার রুম দেখে আসি। না, যাওয়া যাবে না। কেন? পার্সোনাল, আমার প্রাইভেট মানুষ ছাড়া আমার রুমে ঢুকতে দিব না। হারামজাদা, আমার রুমের দেয়ালে শুধু তোমারই ফটো, দেখলে ঝামেলা করবা তুমি, তাই তোমায় রুমে নিয়ে যাব না, আর কালকে সব সরিয়ে দিব। কণা মনে মনে বলল, সরি, প্রাইভেট জিনিস আপনার। আসলে মেয়ে মানুষের রুম, আর আজ আমি গোছাইনি রুম। কালকে ঢুকবা, সমস্যা নেই। না লাগবে না, চলো অফিসে যেতে হবে। ওকে, চলো। তারপর আমরা ছাদ থেকে নিচে আসলাম। আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, আর কণা ব্যাগ নিয়ে রেডি হয়ে নিচে আসলো, সাথে আন্টি। আন্টি আমার সামনে এসেই, বাবা, তোমাকে একটা কথা বলতাম। একটা কেন আন্টি? যত ইচ্ছা জিজ্ঞাসা করেন। কণা, তুই নিচে একটু দাঁড়া, আমরা আসতেছি। ওকে আম্মু। আমি আর আন্টি যাচ্ছি তখনই, বাবা, একটা কথা বলতাম, তুমি কি আগে থেকে কণাকে চিনতে? না আন্টি। দেখো বাবা, আমার কাছে মিথ্যে বলবা না। আচ্ছা, তুমি আমার সাথে আসো। চলেন। আন্টি আমায় কণার বেডরুমে নিয়ে গেল। আমি রুমের ভিতরে প্রবেশ করলাম আর টাস্কি খেলাম। আমার অনার্স প্রথম বর্ষে থাকার সময়কার সব ফটো দিয়ে কণার রুমের চারপাশ ঘেরা। তখন অবশ্য একটু পাতলা ছিলাম, মুখে দাড়ি ছিল না একটুও। এখন আমি একটু মোটা হয়েছি আর মুখ ভর্তি দাড়ি। আগের ছবি দেখে অনেকে আমাকে চিনবেই না। যাই হোক, কণার রুমে আমার যত ছবি আছে, আমার মোবাইলে বোধহয় তত ফটো নেই। তখনই, এই ফটোর ছেলেটা কি তুমি? জি আন্টি। চেনা যাচ্ছে না তোমাকে। যাই হোক, তোমার আব্বু এখন কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছে। আমার মেয়েটা এখনো এই ছবি প্রত্যেক দিন বের করে কাঁদে। বালিশের নিচ থেকে একটা ফটো দেখালো। ওই ফটো আমি আর কণা একটা স্টুডিওতে তুলেছিলাম। আন্টি, আপনার মনের ভুল। কণার আর আমার ব্রেকআপ অনেক আগেই হয়েছে। সেটাই শুনেছি।
কণা তোমার থেকে ফিরে আসলে ওকে মেনে নিবা না? আন্টি আমি চাই কণা সুখে থাকুক, আর সুখে থাকার জন্য দরকার টাকা। আমার কাছে তো টাকা নেই, আর আমি কণার যোগ্য না। কণা অনেক ভালো পাত্র পাবে, আমি নিশ্চিত। বিসিএস ক্যাডার তো পাবেই, অনেক সুখে থাকবে। টাকা দিয়ে হবে বলো বাবা? আন্টি আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। নিচে চলো বাবা। চলেন। তারপর আন্টি সহ নিচে আসলাম। কণা গাড়ির ওখানে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমরা যাওয়া মাত্র কল কেটে দিয়ে রেখে দিল। কি হয়েছিল আম্মু? কণা, আজ তোর অফিসে যাওয়া লাগবে না। কেন? কেন? আজ আমার মন ভালো নেই, তাই গল্প করব। ম্যাম আমি তাহলে যাই? তোমার অফিসে যাওয়া লাগবে না। তাহলে বাসায় যাই। না, চলো উপরে। ওকে। তারপর আমি আন্টি আর কণা উপরে গিয়ে বসলাম। কণা আমার পাশে এসে বসলো। আন্টি আমাদের সামনে নাস্তা দিয়ে কোথায় যেন গেল। আমি টিভিতে খবর দেখায় মনোযোগ দিলাম। আন্টি আসলো 15 মিনিট পর, এসেই সোফায় বসলেন। তখন আচ্ছা বাবা, তুমি থাকো কোথায়? জি এই সামনেই, এখান থেকে 2 কিলোমিটার হবে। খাওয়া দাওয়া করো কোথায়? হোটেলে বা ফুটপাতে। এইভাবে ফুটপাতে খেলে তো শরীর খারাপ করবেই। জানি সেটা। বাবা, আমাদের বাসায় একটা রুম ফাঁকা আছে, ওই রুমে থাকতে পারো। ধন্যবাদ, কিন্তু আমার এত টাকা দিয়ে থাকা হবে না, আমি ওখানেই ভালো আছি। তোমার ভাড়া আর খাওয়ার টাকা কিছুই লাগবে না, সব আমার সাথে। মনে করব তুমি আমাদের পরিবারের একজন সদস্য। করুণা করছেন আপনারা? করুণা না বাবা, আমাদের কিছু কাজ করে দিতে হবে। কি কাজ আন্টি? কণার তো অফিসে থাকে, আর বাজার আরও অন্যান্য কাজ আমায় করতে হয়। বাজার করা আরও টুকটাক কিছু কাজ করে দিতে হবে তোমায়। আর আমার মেয়েটাকে একটু সময় দিবে। আমি রাজি। আমি সারাদিন কণার সাথেই থাকি। এখন আরেকটু সময় দেওয়া লাগবে, তখন আমার 10,000 টাকা সেভ হবে। আমার থাকা আর খাওয়া 10,000 যায়, তাই রাজি হলাম। কবে আসবা তুমি? কয়েকদিন যাক তারপর। ওকে। তোমরা বসে গল্প করো, আমি খিচুড়ি রান্না করি। ওকে আম্মু, তার আগে আমাদের 2 মগ কফি বানিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। আন্টি রান্নাঘরে গেল, আর কণা আমায় ওর বেডরুমে নিয়ে গেল। আমি ওর বেডরুমে গিয়ে, কণা এগুলো কি? এই ছেলেটাকেই ভালোবাসতাম। ওটা তো আমার ফটো, আর তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে ফটোগুলো রাখছো কেন? সেই ছেলেটাকে যে এখনো পাগলের মতো ভালোবাসি। তোমার ঢং। বলেই চেয়ার টেনে নিয়ে ফটোগুলো ছেঁড়ার জন্য হাত বাড়ালাম। যদি একটা ফটো ছিল, তোমার অবস্থা খারাপ আছে। প্লিজ এমন পাগলামো করো না, তোমার আম্মু জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। আম্মু সব জানে। দেখো কণা, তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবা, পয়সাওয়ালা জামাই পাবা, আর এগুলো দেখলে তোমার অনেক সমস্যা হবে। তোকে সেটা বলতে হবে? আমি কি করব? ওকে, তুমি কি করো করো, আমি তাহলে আজকে চাকরি ছেড়ে দিচ্ছি, থাকবো না আর এই শহরে। সেই সুযোগ নেই চান্দু। দেখা যাবে। বলেই আমি চলে আসতে ধরলাম, তখনই কণা আমার হাত টেনে ওর বিছানায় বসালো। 5 বছরের এগ্রিমেন্টের কথা মনে আছে? যদি চাকরি না করো, কমপক্ষে 2 বছরের জেল হয়ে যাবে। হলেও সমস্যা নেই, কি করবে আমায়? এখন যে চাকরির হাহাকার, 2 দিন পরে অন্য লোক পেয়ে যাবে। যদি জেল হয়, তোমার পরিবারের কি হবে ভেবে দেখেছো? তাহলে কি করবা? আমি চাকরি করব। এই তো গুড বয়। কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে আছি। নীরবতা ভাঙল আন্টির কফি আনার কারণে। আন্টি কফি দিয়ে গেল। কণা আর আমি কফি পান করতেছি। তখনই, কণা তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। তুমি অন্য কাউকে ভালোবাসো? আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি পরিস্থিতির শিকার। আমি জানি, আর আমি তোমার আব্বু আর হবু শ্বশুরের চিকিৎসা করাবো। তুমি আবার কিছুদিন পর খোঁটা দিবা। আমায় কি এমন মনে হয় তোমার? কয়েকদিন সময় দাও আমায়। ওকে চলো ছাদে যাই। না, আমি বাসায় যাব। আম্মু রান্না করছে, খেয়ে যাবা। দেখো তো কত দূর হলো। ওকে। কণা নিচে চলে গেল, আর আমি ভাবতেছি কণাকে আমারই আগে পছন্দ হয়েছিল, তারপর ভালোবেসেছিলাম। অনেক দিন পিছনে ঘুরেছি, অনেক থাপ্পড়ও খেয়েছি, তবুও বেহায়ের মতো পিছনে ঘুরতাম। আর ওদিকে কণাও চুপি চুপি আমার সব ইনফরমেশন বের করেছিল। পরে রাজি হয়, শুরু হয় আমাদের প্রেম। 1 বছর চুটিয়ে প্রেম করি, একে অপরকে ছাড়া কিছুই বুঝতাম না। একদিন
দেখা না করলে আমায় মার খেতে হতো। আর আমার অধিকাংশ পোশাক কণাই গিফট করতো। আমার পরিবারের সবার জন্যই করতো গিফট। আমি কণাকে কিছু দিতে পারিনি। কণা আমার হাত খরচ, রেস্টুরেন্ট বিল সব দিত। আমাদের রিলেশনের কথা আমার পরিবার জানতো এবং মেনেও নিয়েছিল। কণার পরিবারও জানতো। অনার্স পাশের পর দেখা করতে চেয়েছিল। তারপর আব্বুর ঘটনার পর আর দেখা করতে পারতাম না। টিউশনি শুরু করি, যেটা কণা জানতো না। প্রত্যেক দিন দেখা করতে যাওয়া আমার সমস্যা হচ্ছিল, তাই ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। ব্রেকআপের দিন কণা আমায় অনেক অপমান করে চলে যায়। ব্রেকআপের পর টানা 15 দিন রুম থেকে বের হইনি। পরে ব্রেকআপের কথা শুনে আম্মু রাগ হয়েছিল, কিন্তু করার কিছু নেই, বাস্তবতা মেনে নিতে হবে। কিছুদিন পর ভার্সিটি গিয়েছিলাম, সেখানে শুনেছিলাম কণা দেশের বাইরে গেছে। আফসোস হয়েছিল, কিন্তু মেনে নিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ওর সাথে আমার দেখা হবে, কিন্তু বিধাতা দেখা করিয়েই দিল। প্রথম দিন অফিসে ওকে দেখে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আর আগের সেই ছেলেটা নেই, নিজেকে বদলিয়ে নিয়েছি। এসব ভাবতেছি আর চোখের কোণে পানি এসে গেছে। তাড়াতাড়ি চোখের পানি মুছলাম। স্বাভাবিক হওয়ার জন্য ফোন টিপতে লাগলাম। কণা আসলো, এসেই ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হয়ে খিচুড়ি খেয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছিল খিচুড়ি, পেট ভরে খেলাম। কণা আবার রাতের জন্য বাটি ভর্তি করে খিচুড়ি দিল জোর করে। আমি সন্ধ্যার সময় ওদের বাসা থেকে রওনা দিলাম। বাসায় আসতে 20 মিনিট লাগলো। বাসায় এসে দেখি ছাত্র বসে আছে মাসের বেতন দেবার জন্য। ছাত্ররা চলে গেল, ওদের ভালো করে পড়াশোনা করতে বললাম। ছাত্ররা চলে গেলে আম্মুর কাছে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছেন? কি আর ভালো বাবা, তোর আব্বুর চিন্তায় আরো আমি শেষ। তোর আব্বুর ঔষধ শেষ হয়েছে 2 দিন আগে। কল দিতে পারেন নাই? ঔষধ শেষ হওয়ার আগেই কল দিবেন। আমি ভাবলাম তোর কাছে টাকা নাই, তাই দেইনি। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দে, তুই বাসায় কবে আসবি বাবা? কিছুদিন যাক। আচ্ছা, আর সাবধানে থাকিস। আর তোর আব্বুর অপারেশন করার কথা মাথায় আনিস না, কারণ অত টাকা ম্যানেজ করতে তুই নিজেকে শেষ করে দিস না। চুপ করো তো। আচ্ছা রেখে দে। আচ্ছা। ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার অফিসে গেলাম, দেখলাম কণা এখনও আসেনি। আমি আমার কেবিনে বসলাম আর কালকের বাকি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর কণা আসলো, এসেই ওর কেবিনে না গিয়ে আমার কেবিনে আসলো। কি করো? কালকের বাকি কাজ করতেছি। সাবাস, দাঁড়াও, তোমায় আরো কাজ দিচ্ছি। আচ্ছা দাও। কণা এসে আমায় একটা লিস্ট দিল। এটা কি? মাসের শুরু এখন, এতদিন আয়ের হিসাব করে ফাইল বানিয়েছো, এখন কর্মচারীদের বেতনের ফাইল বানাও, ভুল যেন না হয়। ওকে। আমি কি এখানে থাকবো? না, তুমি তোমার রুমে যাও, কেউ দেখলে অন্য কিছু ভাববে। ওরে আমার লজ্জাবতী। কণা চলে গেল, আমি আবার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গেলাম। সেখান থেকে আসার পথে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। সরি। ব্যাপার না, আপনি কি নতুন নাকি? 2 দিন হলো জয়েন করেছি। নাম কি আপনার? আমি ফারুক। আমি নীলা, জগন্নাথ থেকে 2 বছর আগে মাস্টার্স শেষ করেছি। আমি ঢাকা থেকে অনার্স করেছি আর মাস্টার্স চলতেছে। তুমি আমার জুনিয়র, আমায় আপু বলে ডাকবা। আর কোনো সমস্যা হলে আমার কেবিনে আসবা। ওকে। নীলা আপুও চলে গেল আর আমি আমার কেবিনে আসলাম। কেবিনে আসা মাত্র কণা ফোন দিয়ে ওর কেবিনে যেতে বলল। আমি কণার কেবিনে গেলাম। তখন নীলা আপুর সাথে কি কথা বললা? তুমি দেখলা কেমন করে? সিসিটিভিতে মিথ্যা বলবা না। এমনি পরিচিত হলাম। কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমার নীলা আপুকে পছন্দ হয়েছে। কি বললি? আরেকবার বলতো। আরে না, এমনি বললাম। ভালো তো। বলে চেয়ার থেকে উঠে দরজা লাগিয়ে আমার কাছে এসে টেবিলের উপর বসলো। এই কি করো? আমায় কিস করো। পাগল নাকি তুমি? কি বলছো এসব? কিস করবা না তাই না? কণা আমায় আকস্মিক লিপ কিস শুরু করে দিল। জীবনের প্রথম এমন ফিলিংস হলো আমার, আর আমি নিজেকে ধরে রাখতে না পেরে রেসপন্স শুরু করলাম। আমি তো শুধু মধু খাচ্ছি। হঠাৎ কণা আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজে চেয়ারে গিয়ে বসলো। আমি তখন বুঝতে পারলাম এতক্ষণ কি করলাম। আমি তো অনেক লজ্জা পেয়েছি। লজ্জায় মাথা নিচু করে বসে আছি। কেমন লাগলো মহারাজ? চুপ করো। ভার্জিন ছেলেটাকে এভাবে ধর্ষণ করলা? ওলে বাবালি, আমার ছোট্ট খোকা। আরেকবার দিবা এই মিষ্টি? তবে রে। আমার দিকে তেড়ে আসলো আর আমি দরজার দিকে দৌড়ে গিয়ে দেখি দরজা বন্ধ। মিষ্টি আর আমার লাগবে না, আমি আমার কেবিনে যাব। আমি তোমায় কিস করব না তো কে করবে?
কণা আর আমি সামনাসামনি দাঁড়িয়ে আছি, পরস্পর সমান্তরাল। আর কণা আমার গলা জড়িয়ে ধরে কথাটা বলল, তুমি তো আমার জীবন। বলেই কণার কোমর জড়িয়ে ধরলাম। এই কি করো? এটা অফিস, ছেড়ে দাও। শুরু করেছে কে? অনেক হয়েছে রোমান্টিকতা, এখন নিজের কেবিনে যাও। আচ্ছা, আমি আমার কেবিনে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছি, তখনই দাঁড়াও। আবার কি? কেবিনে গিয়ে ভদ্র ছেলের মতো কাজ করবা, কোথাও তাকাবা না। আমার কাছে এসে আমার কপালে চুমু দিয়ে আমার গা শিউরে উঠছে। কণার রুমের দরজা খুলে দিল আর আমি বেরিয়ে আমার কেবিনে গেলাম। কেবিনে গিয়ে আবার কাজ করতে লাগলাম। অনেক গুরুত্বপূর্ণ লিস্ট তৈরি করতে লাগলাম। অল্প একটু ভুল হলেই অনেক টাকার গড়বড় পেকে যাবে। ওই একটা লিস্ট তৈরি করতে কখন জানি লাঞ্চের সময় হয়ে গেছে, বলতেই পারলাম না। কণা আমার কেবিনে আসলো। মহারাজ, লাঞ্চ করবেন না? গুরুত্বপূর্ণ কাজ করতেছি, ক্যান্টিনে খেয়ে নিব, আজ তোমার সাথে যেতে পারবো না। তুমি কাজ করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। বাইরে যাবা না? আচ্ছা, আর একটা লিস্ট তৈরি করতেছি। আচ্ছা। কণা চলে গেল। মোবাইলে দেখলাম 1:25 বাজে। আবার কাজে মন দিলাম, আরও একটা লিস্ট তৈরি শেষ করলাম। সকাল থেকে 2টা কমপ্লিট করেছি, আর তৃতীয়টায় গিয়ে মাথা কাজ করতেছে না, তাই বসে ফোন টিপতেছি আর কণার জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষার প্রহর শেষ করে মহারানী হাজির। আমার কেবিনে আসো। ওকে। কণা নিজের কেবিনে গেল আর আমি ফ্রেশ হয়ে আসলাম। কণার কেবিনে গিয়ে দেখি কণা প্লেটে খাবার তৈরি করে রাখছে। আমি ভিতরে গেলাম আর ওর সামনে গিয়ে বসলাম। তুলে খাওয়াও। লজ্জা করে আমার। দরজা লক করে দাও। লাগবে না। তুলে খাওয়াও তো। আমার কিন্তু রাগ হচ্ছে, কণা আমায় তুলে খাওয়াচ্ছে। আর আমি এটাও জানি কণা বাসায় খাইনি, তাই ওকে আমি তুলে খাওয়ালাম। একই প্লেটে দুজন খাচ্ছি। তালির শব্দে পিছনে তাকিয়ে আমি ভয়ে চুপসে গেলাম। বাহ মামা বাহ, অনেক দূর গিয়েছিস অথচ ট্রিট পেলাম না। মামা মানে? লিপি আপু, আপনি কণাকে চেনেন নাকি? সেদিন তো সাধারণ এমপ্লয়ির মতো ব্যবহার করলেন। তুমি চলে যাওয়ার পর লিপি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তোমার সব কথা লিপি জানে। শালি, দিলা তো রোমান্টিক মোডটা নষ্ট করে। দুলাভাই আমায় তুলে খাওয়াবেন না? আসো। খবরদার। দুলাভাই লাগবে না, কণা আমার ভাগেরটা কই? দরজা লক করে দিয়ে এসে বস, তোর জন্য এনেছি। সত্যি? দে তো মাম্মা। তারপর কণা লিপিকেও খাবার দিল। লিপি খাচ্ছে। হ্যাঁ করো। পেট ভরে গেছে। মিথ্যা বলতে পারো না, বলো কেন? লিপি থাকলেও সমস্যা নেই, ওর একটু জ্বলুক। আচ্ছা দাও। তারপর আমরা একে অপরকে খাইয়ে দিয়ে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে কণা সব গুছিয়ে রাখলো, সাথে লিপি সহযোগিতা করলো। আমরা তিনজনে গল্প করতে লাগলাম। তখনই আমার ফোনে কল আসলো। কল ধরে যা শুনলাম তা শুনে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু কল দিয়েছে। কণা আর লিপিকে চুপ থাকতে বলে আমি আম্মুর কল ধরলাম। কোথায় তুই বাবা? অফিসে আছি আম্মু। কেন, কোনো সমস্যা হয়েছে কি? বাবা, তোর আব্বু 2 দিন ওষুধ না খাওয়ায় আজ মারাত্মক অসুস্থ। খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমরা এখন গাইবান্ধার এসকেএস হাসপাতালে আছি। ওরা বলল তোর আব্বুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। কি বললো ডাক্তার? 1 মাসের ভিতরে অপারেশন না করালে তোর আব্বুকে বাঁচানো যাবে না। আব্বুর কিছুই হবে না, আমি আছি তো। কাল তুই বাসায় আয়। আচ্ছা রাখি। ফোন কেটে দিয়ে সোফায় বসলাম। কণা আর লিপি কি জিজ্ঞেস করো তা শুনতেই পারলাম না। আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, অথচ আজকের মধ্যে 20 লাখ টাকা লাগবে। কোথায় পাবো আমি এত টাকা? মাথায় শুধু টাকার চিন্তা, আর মুখেও টাকা আর টাকা। টেনশনে আমার মাথা ধরে আসলো। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছে আমার মনে নেই। যখন আমি স্বাভাবিক অবস্থায় আসি তখন আমি দেখলাম আমি হাসপাতালে। আমার মাথার কাছে কণা বসা, সামনের বেঞ্চে লিপি আর আন্টি বসে আছে। আমি এখানে কেমনে আসলাম? তোমার ফোন আসার পর তুমি অজ্ঞান হয়ে গেছো। তারপর আমি আর লিপি অফিসের সবার সহযোগিতায় হসপিটালে নিয়ে আসলাম। 1 ঘন্টা পর জ্ঞান ফিরলো। আচ্ছা বলো তো কি হয়েছিল যার কারণে অতিরিক্ত টেনশন করেছো? আমার আব্বু 2 দিন ওষুধ খায়নি, আজ নাকি মারাত্মক অসুস্থ, হাসপাতালে আছে। বলো কি, কখন হয়েছে? আমাকে তো বলতে পারতা। প্লিজ, তুমি যে করেই হোক 20 লাখ টাকা ম্যানেজ করে দাও। তুমি যা বলবা আমি তাই করব। আব্বুর কথা মনে হওয়া মাত্র কণার পা ধরে কথাটা বললাম।
টাকা দিয়ে কি করবা? আব্বুর অপারেশন 1 মাসের মধ্যে না করলে বাঁচাতে পারবো না। প্লিজ ব্যবস্থা করো। তোমার আব্বু এখন কোথায় আছে? গাইবান্ধার একটা প্রাইভেট হাসপাতালে। তুমি এখনই অ্যাম্বুলেন্স করে আমার শ্বশুর শাশুড়ি আর ননদকে ঢাকায় আসতে বলো। আমি টাকা রেডি করতেছি, আর আমার শর্তগুলো পরে শুনবা। আচ্ছা। কণা আর আন্টি কথা বলতেছে, আর আমি চাচাতো ভাইকে কল দিলাম, সব ব্যবস্থা করে দিতে বললাম। আর ওদিকে আম্মু, আমার অ্যাকাউন্টে মাত্র 13 লক্ষ টাকা আছে। মামুনি, তুই তো জানিস আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা আছে। আরও লাগবে, কমপক্ষে 22 লক্ষ টাকা লাগবে, মোট খরচ সহ। দেখ, আমার অ্যাকাউন্টে 2 লাখ আছে। আমি আব্বুকে কল দিয়ে এখনই 5 লাখ টাকা নিয়ে আসতে বলি। যদি থাকে এখনই বলো। ওকে। লিপি ওর আব্বুকে কল দিয়ে সব খুলে বলল। ওর আব্বুর ক্যাশ টাকা ছিল কিছু, আর বাকি টাকা ব্যাংক থেকে তুলে সন্ধ্যার দিকে নিয়ে আসবে বলল। তারপর কণা আমার কাছে এসে, চিন্তা করো না, টাকা ম্যানেজ করেছি। আল্লাহ সহায় হলে আমার শ্বশুরের কিছুই হবে না। আমি তোমার সারা জীবন তোমার কেনা দাস হয়ে থাকবো। কণাকে কাছে টেনে কপালে আলতো চুমু দিয়ে, ছাড়ো, সামনে আম্মু দেখছে। এখন ব্যাংকে যাওয়া লাগবে, দেরি হলে ব্যাংক বন্ধ করবে। চলো। আমি, আন্টি মানে হবু শাশুড়ি, কণা আর লিপি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা আমার ছটফট করতেছে। আবার আম্মুর কাছে কল দিলাম। আম্মু, আব্বুর কি অবস্থা? এখন স্বাভাবিক হয়েছে, কথা বল। ওখানে আদনান থাকলে দাও তো। আদনান, আব্বু কি স্বাভাবিক? ভাইয়া, বড় আব্বু এখন স্বাভাবিক। আমি ঢাকায় যাওয়ার সব ব্যবস্থা করছি, এখন রওনা দিব। সাবধানে নিয়ে আসিস। চিন্তা করতে হবে না, আমি ঢাকায় পৌঁছে কল দিব। ওকে, আমি টাকা ম্যানেজ করার চেষ্টা করতেছি। আমরা গাড়িতে উঠে রওনা দিব, রাখি। ওকে, ফোন কেটে দিলাম, কারণ আমরা ব্যাংকে পৌঁছে গেছি। একসাথে 2 রিলেটিভ অ্যাকাউন্ট থেকে 18 লাখ তুলতে অনেক সমস্যা ঝামেলা তৈরি হলো। যখন আমার আব্বুর ইমার্জেন্সি অপারেশনের রিসিপ্ট দেখলাম, তখন ক্যাশ দিল। টাকা নিয়ে অনেক সাবধানে কণার বাসায় আসলাম, কারণ দেশে অনেক চোর বাটপার আছে। টাকা গোপন জায়গায় রেখে দিলাম। আমার পরিবার আসতেছে, তাই আমার হবু শাশুড়ি বিরিয়ানি আর কলিজা ভুনা রান্না করতেছে। মনটা এখন হালকা লাগছে, খুশিতে কান্না করতে লাগলাম। তখনই কণা এসে হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। এই হারামজাদা, কান্না করছো কেন? খুশিতে কান্না চলে আসছে। কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমারও চোখের পানি চলে আসে। আমার চোখের পানি ওর আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে, আমি তোমাকে পেয়ে ধন্য হয়ে গেছি। শর্তগুলো মনে রেখো। যাই করো, আমার পরিবারকে ফেলে দিতে বলবা না। এইসব না, কয়েকটা শর্ত বলে দেই। শুধু আমায় ভালোবাসতে হবে, আমায় কয়েকদিনের মধ্যে বিয়ে করতে হবে, সেখানে আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি একসাথে থাকবে। অন্য মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো, আর বাকি শর্ত পরে বলবো। বলো রাজি কিনা? আমি তোমার সব শর্তে রাজি বলেই কণাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিলাম। তখনই হবু শাশুড়ি ডাক দিল। কণা আমায় ধাক্কা দিয়ে বিছানায় বসলো। আমিও বসে ফোন টিপতে লাগলাম। শাশুড়ি এসে, তোমার আব্বু কত দূর আসলো? আর 2 ঘন্টার একটু বেশি লাগবে। তাহলে তোরা বসে খেয়ে নে। আমি, কণা আর লিপির কথা। ওকে। আমাকে অনেক খিদা লেগেছে, তাই ফ্রেশ হয়ে এসে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষে সোফায় বসে টিভি দেখতেছি। লিপির আব্বু টাকা নিয়ে আসলো, আমাকে চিন্তা করতে নিষেধ করলো এবং সাথে করে লিপিকে নিয়ে গেল। কণা টাকা রেখে আসলো, আর আমার শাশুড়ি ঘুমাতে গেল। আর আব্বু আম্মু আসলে ডাক দিতে বলল। কণার কথা জিজ্ঞেস করলাম, কণা নাকি ঘুমিয়েছে। আমি সোফায় বসে আছি, তখনই কণা আসলো। তুমি ঘুমাওনি? না, তুমি এখানে তাই আসলাম। তুমি গিয়ে ঘুমাও। চুপ করো। বলে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জানো, আমি কখনো ভাবিনি এমন হবে। আব্বু আম্মু আসলে ডাক দিবা আমায়। রাত 11টায় আমি কল পেয়ে গেট খুলে দিলাম। দেখি ওরা হাইসে করে এসেছে। হাইস কেন? ভাইয়া, অ্যাম্বুলেন্স ভালো না, তাই হাইস নিয়েছি। আচ্ছা, আব্বুকে ধরো, ভিতরে নিয়ে যাই। ওকে। তারপর আব্বুকে দোতলায় এনে গেস্ট রুমে শোয়ালাম। আব্বু সব দেখতে পারে, কিন্তু কথা বলা আর হাঁটতে পারে না। আর এই কারণে ভিতরে কি জানি সমস্যা হয়েছে। আব্বুকে রুমে রেখে আসলাম, সাথে আম্মুও আছে। আমার ছোট বোন আনহা গিয়ে কণাকে ডাক দিল। কণা আনহাকে চিনতে পেরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো।
আনহাও কান্না করতে লাগলো। যখন বুঝতে পারছে আম্মু আসছে, দৌড়ে আম্মুর কাছে গেল। মামুনি, ফারুক তোমার দেখা কেমন করে পেল? অনেক কাহিনী আম্মু। এখন বলো, আমাকে আগের মতো করে ছেলের বউ করবা না? তোমার আঙ্কেলের অবস্থা দেখছো কেমনে হয়? আম্মু, আমি অপারেশনের সব ব্যবস্থা করেছি। পরশুদিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব। কাল সকালেই টিকিট কনফার্ম করব। তুই আমার মা হয়ে গেলি মামুনি। আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখো। কণাকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে, এখন চলো, খেতে হবে। আগে আব্বুকে একটু খাইয়ে ওষুধ খাইয়ে দাও। ওকে গাড়িতে খাইয়েছি, ওষুধও খাইয়েছি, এখন খাওয়ালে সমস্যা হবে। ও এখন ঘুমাবে। চলো, খাবে তুমি। তারপর আম্মু, আনহা আর আদনান ফ্রেশ হয়ে এলো। আন্টি মানে হবু শাশুড়ি পরিবেশন করলো আর ওর সবাই খেয়ে নিল। খাওয়া শেষে সবাই একখানে বসলাম। টিকিট কয়টা কাটবো? 4টা টিকিট কেটে রাখো। ওকে, কিন্তু কে কে যাবে? আম্মু যাবে, আব্বুর সেবা করতে হবে, সেগুলো আমরা পারবো না। আমি যাব, তুমি যাবে আর আব্বু। ওকে, কাল সকালে। এখন সবাই ঘুমিয়ে পড়ো। ওকে। 4টা রুম, কিন্তু বেড 3টা। একটাই আব্বু আম্মু আর একটাই কণা, আন্টি আর আনহা, আর একটাই আমি আর আদনান ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠলাম কণারটাকে, উঠে নাস্তা করলাম। নাস্তা করে অনলাইনে টিকিট কাটার জন্য রওনা দিলাম। টিকিট কনফার্ম করে টিকিটের রিসিভের ফটোকপি নিলাম। এটা দেখালেই টিকিট দিয়ে দিবে। আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। অপারেশনের সিস্টেম, অর্থাৎ কোন পদ্ধতিতে রোগী সামলে উঠতে পারবে, সেই রিসিভ করে নিলাম। সেদিন খুব দ্রুতই কেটে গেল, বুঝতেই পারলাম। পরের দিন সকালে উঠে সব তৈরি করে নিলাম। বিকেল 4টায় ফ্লাইট আমাদের। বাসা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে 2টার সময় রওনা দিলাম। দেখতে দেখতে বিকেল 4টায় প্লেন উড়াল দিল। আমরা যথাসময় সিঙ্গাপুর শহরে পৌঁছালাম। গাড়ি নিয়ে সরাসরি হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে বড় ডাক্তারকে দেখালাম। ডাক্তার আইসিইউতে ভর্তি করতে বলল। আমার কাছ থেকে সাদা স্ট্যাম্প স্বাক্ষর নিয়ে আব্বুকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। প্রায় 4.5 ঘন্টা অপারেশন থিয়েটারে থাকার পর ডাক্তার বের হয়ে এসে আব্বুকে নিয়ে আমি আর কণা বাংলাদেশের নামকরা বেসরকারি হাসপাতালে গেলাম। ডাক্তার কণার পরিচিত হওয়ার সুবাদে সিরিয়াল খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। ডাক্তার অনেক সতর্কভাবে আব্বু চেক আপ করলো। আব্বুর শরীর এখন কেমন আর আব্বুর শরীর কোন ধরনের অপারেশন সহ্য করতে পারবে, সে অনুযায়ী একটা রিসিপ্ট তৈরি করলো। সেদিন আরও কিছু কাজ করলাম। দিনটি কেমনে কেটে গেল বুঝতেই পারলাম না। পরের দিন আবার সেই হাসপাতালে গেলাম। এই হাসপাতালের মাধ্যমে আমরা সিঙ্গাপুর যাব, আর ওখানে যা কাজ করা লাগবে সব এই ডাক্তাররাই করবে। আমরা সকাল 10টায় গেলাম হাসপাতালে। আবার রিসিপ্ট নিয়ে ব্যাংকে গিয়ে 20 লাখ টাকা ডোনেট করলাম। টাকা ডোনেট করার পর রিসিপ্ট নিয়ে বাসায় আসলাম। আমাদের বিকেল 4টায় ফ্লাইট, তাই আমরা রেডি হলাম। টিকিট অবশ্য কাটা ছিল আমাদের। আমরা রওনা দিলাম দুপুর 2টায়। যথাসময়ে প্লেন উড়াল দিল। দীর্ঘ 6 ঘন্টা পর আমরা সিঙ্গাপুরের মাটিতে পা রাখলাম। আমরা সরাসরি হাসপাতালে চলে গেলাম। আমাদের কাছ থেকে রিসিপ্ট জমা নিল এবং আব্বুকে ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর এসে অভিভাবক অর্থাৎ সাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নিল। স্বাক্ষর করা শেষে ওরা চলে গেল। অপারেশন শুরু হলো। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আম্মু তো শুধু কান্নাই করছে, থামছেই না কিছুতেই। আমারও কান্না আসতেছে, কিন্তু আমায় শক্ত হয়ে থাকতে হবে। আমি যদি কান্না করি তাহলে আম্মুকে আটকানোই যাবে না। আমি শুধু মনে মনে আল্লাহর নাম নিচ্ছি। আম্মু কান্না করতে করতে ক্লান্ত হয়ে বেঞ্চের উপর ঘুমিয়ে পড়েছে। কণা আম্মুর মাথা নিজের কোলে রেখে বসে আছে, আর আমি অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমার চোখের কোণে পানি এসে গেছে। আব্বুর কিছু কথা আমার মনে উঠে গেল। যাই হোক, প্রায় 3 ঘন্টা পর একজন দরজা খুলেই, কে আপনি? আমি রোগীর আত্মীয়। কেন? একটা ভালো খবর আছে। কি সেই খবর স্যার, বলেন একটু। অপারেশন সাকসেসফুল, রোগী সম্পূর্ণ বিপদমুক্ত ইনশাল্লাহ। সত্যি আব্বুর কিছু হয়নি? এখন দেখা করতে পারবো না, রোগীর জ্ঞান ফিরতে সময় লাগবে কমপক্ষে 48 ঘন্টা। আর রোগীকে ঘুমানোর ইঞ্জেকশন দেওয়া আছে, ডিস্টার্ব করবেন না রোগীকে। ভিতরে গিয়ে দেখি সিনিয়র ডাক্তার সহ আরও 5 জন দাঁড়িয়ে আলোচনা করতেছে। ওকে স্যার। আর শোনো, তোমার আব্বু একা হাতে 10 দিনের মতো সময় নেবে, কিন্তু কণ্ঠস্বর ঠিক রয়েছে। জ্ঞান ফেরা 24 ঘন্টার ভেতরে কথা বলতে পারবে ইনশাল্লাহ। ও আচ্ছা স্যার। আমার চেম্বারে আসো, কিছু ওষুধ লিখে দিচ্ছি, 1 মাস খাওয়াতে হবে। ওকে চলেন। বিশেষ দ্রষ্টব্য, সব কথা ইংরেজি দিয়ে বলেছি আমরা। তারপর আমি ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার আমাকে কিছু নির্দেশনা দিলেন।
সেগুলো হলো, আব্বুকে কখনো প্রেশার দেওয়া যাবে না, কোনো টেনশন করা যাবে না। সুস্থ হলে সব কাজ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আব্বুর জ্ঞান ফিরবে 48 ঘন্টার মধ্যে। কয়েকদিন কথা বলতে পারবে না, আর কয়েকদিন হেঁটে নিয়ে বেড়াতে হবে, যেমন করে আমরা ছোট বাচ্চাদের হাঁটা শিক্ষা দেই। আর কিছু ওষুধ লিখে দিলেন, যেগুলো কমপক্ষে 6 মাস সেবন করতে হবে। যাই হোক, আম্মু কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আব্বুর যে অপারেশন শেষ হয়েছে সে কথা আম্মু আর কণা এখনও জানতে পারিনি, তাই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিলাম। সেখান থেকে আম্মু আর কণা যেখানে বসে আছে সেখানে গেলাম। আম্মুকে ডেকে তুললাম, সাথে কণা উঠল। আম্মু ঘুম ভাঙা মাত্র, বাবা তোর আব্বু কোথায়? ভিতরে আছে। অপারেশন তো শেষ হয়েছে তাই না? মোবাইলে সময় দেখে বলল, অপারেশন শেষ হয়েছে। তোর আব্বু কোথায় সেটা আগে বল। ভিতরে আছে। অপারেশন সাকসেসফুল হয়েছে। 48 ঘন্টা আব্বুকে ডিস্টার্ব করা যাবে না। সত্যি বাবা, আমি শুধু দেখেই চলে আসব। আমাকে নিয়ে চল বাবা। আমিও যাব। চলো, কিন্তু শব্দ করলে আব্বুর মাথার সমস্যা হতে পারে। আচ্ছা। তারপর আমি কেবিনে ঢুকলাম, সাথে আম্মু এবং কণাও আছে। কণা ঢুকে আব্বুর পালস চেক করলো, আর আম্মু ঢুকে আব্বুর শরীরে হাত রেখে দেখলো। তারপর, আম্মু এবার বাইরে চলো। আমি বাইরে যাব না বাবা, তোরা বাইরে যা। সমস্যা হতে পারে আম্মু। বললাম কোনো সমস্যা হবে না, আমি কোনো শব্দ করব না। আচ্ছা বসে থাকো, আমরা বাইরে আছি। আব্বুর পাশে একটা চেয়ার এনে আম্মুকে বসিয়ে দিয়ে আমাদের উদ্দেশ্য করে, বাবা তোরা দুজন কিছু খেয়ে আয়। আচ্ছা। আম্মু কেবিনে বসে আছে, আমি আর কণা বাইরে আসলাম। তখন, এই তোমার কার্ডে কি টাকা আছে? আমি রেখে দিয়েছি। ও, রেখে দাও, টাকা লাগতে পারে। বলেই আমি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। কোথায় যাচ্ছ তুমি? আমি খাবার কিনে আনতেছি। দাঁড়াও, মিথ্যে বলতে পারো না, বলো কেন? মিথ্যা বললাম কখন আমি? জানি তোমার কাছে কোনো টাকা নেই, এখান থেকে খাবার নিয়ে আসিও। আমার হাতে ওর ডেবিট কার্ড দিয়ে, আচ্ছা তুমি কোথায় থাকবা? আসলে আমার কাছে 5,000 টাকা ছিল মাত্র। কোথায় আবার? আম্মুর সাথে। ওকে। কণা আম্মুর কাছে গেল, আর আমি বাইরে গেলাম। সেখানে ভাত না পেয়ে বিরিয়ানি নিয়ে আসলাম। 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। এসেই আম্মু এদিকে এসে তুলে খাওয়াও আমাদের। আচ্ছা চল। তারপর আম্মু আমাকে আর কণাকে খাইয়ে দিচ্ছে, আর আমরা দুজন আবার আম্মুকে খাওয়াচ্ছি। খাওয়ার এক পর্যায়ে, আজ আমি অনেক খুশি। আমরাও। আজ আব্বুর অপারেশন হয়ে অনেক শান্তি লাগছে। সেটাই। কণা টাকা না দিলে সেটা হতো না কখনো। তোর আব্বু সুস্থ হলে তোদের বিয়ে দেব। আগে আব্বু সুস্থ হোক তো। মেয়েদের মতো লজ্জা পাস কেন? আচ্ছা মামনি, 3-4 মাস পর বিয়ে হলে কোনো সমস্যা হবে তোমার? আম্মু আপনারা যখন দেবেন আমি তখনই রাজি, কিন্তু বাসায় গিয়ে ওর সাথে আমার রেজিস্ট্রি করে রাখতে হবে। আচ্ছা মামনি, আমরা একটু সামলে উঠি। আর শোনো, তোদের তো কাল রাতের ঘুমও হলো না। এখানে যে ব্রেঞ্চ আর ফাঁকা বেড আছে, ওখানে ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তারপর আমরা অনেক কষ্টে ঘুমালাম। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। সেই দিনটাও কেটে গেল। পরের দিন উঠে ভালো লাগছিল না, তাই কণাকে নিয়ে বাইরে গেলাম একটা পার্কে। আমি আর কণা বসে আছি। তখন, আচ্ছা বলো তো, তোমার শর্তগুলো পূরণ করতে হবে না? যখন তুমি আমার কথা শুনবা না তখন বলবো। আমাকে কাছে টেনে নিয়ে আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা বলেই জড়িয়ে ধরলাম। তখনই কণা একটা আইসক্রিমের ভাসমান দোকান দেখে আইসক্রিমের বায়না ধরল। মহারানী আইসক্রিম খাবে। আমি আইসক্রিম এনে দিলাম। আইসক্রিম আমার একেবারে অপছন্দ। আমাকেও খেতে বলল, কিন্তু আমি খেলাম না। কণা আইসক্রিম খাচ্ছে ছোট বাচ্চাদের মতো করে। খাওয়া শেষে ঠোঁট চারপাশে আইসক্রিম লেগে আছে। তোমার ঠোঁট মুছে ফেলো। আমি পারবো না। দেখো, ঠোঁট পরিষ্কার করো, না হলে ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবো কিন্তু। ছিঁড়ে ফেলো, তোমার জন্যই তো রাখা। তারপর আর কি লাগে, ফায়দা যাকে বলে। কণাকে লিপ কিস করতে লাগলাম। কণাও আমাকে জড়িয়ে ধরলো। ওর ঠোঁটে আর এক বিন্দু আইসক্রিম লেগে নেই, তবুও আমি ছাড়লাম না ওকে। তারপর ধীরে ধীরে গলায় কিস করলাম। তখনই কণা কেঁপে উঠে আমায় জড়িয়ে ধরলো। আমিও আবার শুরু করলাম।
তখনই পিছন থেকে এই আপনারা শিশু পার্কে এসব কি করেন? জরিমানা ধরা হবে কিন্তু। ইংরেজি দিয়ে বললেন কথাগুলো। দুঃখিত, আমরা যাচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ঘুরলাম। সন্ধ্যার দিকে আম্মুর জন্য খাবার নিয়ে হাসপাতালে আসলাম। হাসপাতালে এসে দেখি আব্বু হাত নাড়ানাড়ি করতেছে। তখনই আমি ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার আব্বুকে চেক আপ করে, আই কান্ট বিলিভ দিস। এনি প্রবলেম ডক্টর? না, একটা সুখবর আছে। কি সেই খবর? আসলে আপনার আব্বুর শরীর অনেক ধরনের জিন বিদ্যমান, তাই আপনার আব্বুর অভিযোজন ক্ষমতাও বেশি। খুব সহজেই সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। আপনার আব্বুর যেসব এনজাইমের জন্য আপনার আব্বুর শরীরের ভারসাম্য ফিরে পেয়েছি, কিন্তু এখনো স্থান ফেরেনি, আর কথা বলতে পারবে কিছুক্ষণ পর। সত্যি ডাক্তার? আর ঘুমের ওষুধ দেয়নি। কিছুক্ষণের মধ্যেই আপনার আব্বুর ঘুম ভেঙে যাবে। ভালো কিছু খাইয়ে দিয়েন। আমি আসি এখন। ওকে। তারপর ডাক্তার চলে গেল। আমি অনেক খুশি, আব্বু আবার আগের মতো চলতে পারবে। যাই হোক, আব্বুর জ্ঞান রাত 2টার দিকে আসলো। ওঠা মাত্র আব্বুকে বাইরে থেকে আনা খাবার খাওয়ালাম। ওষুধ খাইয়ে দিয়ে আব্বুকে রেস্ট নিতে দিলাম। আব্বু হাত পা নাড়াতে পারে, কিন্তু পা ফেলাতে ভয় পায় আর কথা বলার চেষ্টা করে। মুখ দিয়ে বাতাসও বের হয়, কিন্তু আওয়াজটা বের হয় না। যাই হোক, আমি আর আম্মু মিলে আব্বুকে কিছুক্ষণ হাঁটালাম। তারপর আবার রেস্ট নিতে দিলাম। পরের দিন সকালে কিছুক্ষণ চেষ্টা করতে আব্বু হাঁটতে সফল হলো। সেদিন আমাদের হাসপাতাল থেকে রিলিজ দিল। সেদিন রাতের টিকিট আমরা কেটে ফেললাম। আব্বু ইশারা দিয়ে কথা বলে টিকিট কাটা শেষে আমরা একটা ছোট হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে কিছু ব্যাগে প্যাকেট করে নিলাম। সন্ধ্যার সময় এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। রাত 8টায় প্লেন উড়াল দিল। পরের দিন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে কণার বাসায় গেলাম এবং কণার আব্বুর নামে যা শুনলাম তা শুনে দ্রুত সন্ধ্যার সময় আমরা এয়ারপোর্টের ভিতরে আসলাম। সিঙ্গাপুরের সময় রাত 11টায় আমাদের ফ্লাইট। আগে থেকেই জানতাম অনেক সময় ভিতরে বসে থাকা লাগবে, তাই রাতের জন্য হালকা নাস্তা নিয়েছিলাম। রাত 9টার দিকে নাস্তা করলাম সবাই মিলে। আমরা এয়ারপোর্টের ভিতরের সোফায় বসে আছি। তখনই ভাবলাম আব্বুকে একটু ধরে ধরে হাঁটিয়ে নেই। সেই অনুযায়ী কাজও করলাম। প্রায় আধা ঘন্টা হাঁটালাম। আল্লাহর অশেষ রহমতে আব্বু ভালোভাবেই হাঁটতে পারছে। কিছুক্ষণ পর সকল যাত্রীকে প্লেনে উপস্থিত হতে বলা হলো। আমরাও প্লেনের ভিতরে গেলাম। আমাদের 4 জনের সিট একসাথেই পড়েছে। আমাদের সিট বেল্ট বেঁধে দিল বিমানবালারা। রাত 11টায় প্লেন উড়াল দিল। আমরাও ঘুমিয়ে পড়লাম। আমার পাশে কণা, তারপর আম্মু, তারপর আব্বুর সিট পড়েছে। আমাদের প্রত্যেককে একটা করে কম্বল দেওয়া হলো। কণা ওর জন্য দেয়া কম্বলটি রেখে দিল। কম্বল রেখে দিলা কেন? আমাদের একটা কম্বলই যথেষ্ট। কেমন করে একটা দেওয়া হবে, যে ছোট একটা কম্বল? এতেই হবে। আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাবো, তোমার কাঁধে মাথা রাখবো। আমার কানের কাছে ফিসফিস করে। খালি ফাইজলামো। ঠিক আছে, আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাও। কণার কানে কানে বললাম। বলেই আমার গালে একটা চুমু দিল। লক্ষ্মী মেয়ে। কণার কপালে চুমু দিলাম। আমি আব্বু আম্মুর দিকে দেখলাম, ঘুমিয়ে পড়েছে। আব্বু আম্মুর শরীরের কম্বল ভালো করে গায়ে দিয়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। তারপর সিটে বসলাম। তখন কণা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমাকে দেয়া কম্বলটি আমাদের দুজনের শরীরে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ছোট হওয়ায় পারলাম না। আর তখন আমি বিমানবালার কাছ থেকে আরেকটা কম্বল নিয়ে কণাকে ভালো করে ঢেকে দিলাম। একে অপরের সাথে জড়াজড়ি করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল বিমানের একটা সিগনালে। প্লেন এখন ল্যান্ড করবে, তাই সবাইকে জাগ্রত করার জন্য এক ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে আমরা সিগন্যালের আওয়াজে জাগ্রত হয়ে গেলাম। প্রায় 30 মিনিট লাগলো প্লেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে। ল্যান্ড করার পর আব্বুকে ধরলাম এবং নিচে নামাতে সাহায্য করলাম। নিচে নামার পর থেকে আব্বু নিজে নিজে আমাদের সাথে হাঁটতে শুরু করলো। ল্যান্ড করার পর আমরা প্লেন থেকে নেমে রিসিভ রুমে আসলাম। রিসিভ রুম থেকে ব্যাগ রিসিভ করে এয়ারপোর্টের বাইরে আসলাম। আমার ছোট বোন আনহা আর চাচাতো ভাই আদনানকে
আসতে বলা হয়েছিল। আমরা এয়ারপোর্টের বাইরে এসে দেখলাম ওরা দাঁড়িয়ে আছে। আনহা আব্বুকে দেখে দৌড়ে এসে কান্না শুরু করে দিল। আব্বুও নীরবে চোখের পানি ফেলতে লাগলো। আমি সান্ত্বনা দিয়ে একটা ট্যাক্সি নিয়ে আমরা সবাই কনার বাসায় আসলাম। আমি ব্যাগ নিয়ে আগেই দোতলায় গেলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। আমার আব্বুর বয়সী একজন পুরুষ দরজা খুলে দিল। কে আপনি? এই বাসায় কি চাই? সরি, আপনাকে তো চিনলাম না। আমি এই বাসার মালিক। আমার শাশুড়িকে ভয় দেখিয়ে বাড়ি দখল বলেই লাঠি খুঁজতে লাগলাম। বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? কণা পাশ থেকে এসে জড়িয়ে ধরল ভদ্রলোককে। বাবা মানে এই লোককে? কণাকে উদ্দেশ্য করে বললাম। উনি আমার বাবা। ভিতরে আসো। আর বিয়ান আপনারও আছেন। বাবা মাকে উদ্দেশ্য করে চলেন বেআই। তারপর আমরা সবাই সোফায় গিয়ে বসলাম। তখন আব্বু, তুমি এই 2 বছর কোথায় ছিলে? কি কাজ ছিল মামুনি? আর কোথাও তোমার যাওয়া হচ্ছে না তোমার? আর কোথাও যাব না, অবসর নিয়ে তবেই এসেছি। ভাই সাহেব, আপনি কি কাজ করতেন? হঠাৎ 2 বছর খোঁজ ছিল না আপনার? বিয়ান, আমি একজন কমিশনার ছিলাম। আমাদের দেশে মাদকের ব্যবহার অধিক ছিল, আর আমি ট্রেনিংয়ে মেডেল জিতেছিলাম, তাই সরকার আমায় ডেকে পাঠায়। তারপর আমাদের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে 60টা সদস্য বিশিষ্ট একটা দল তৈরি করে। এদের মূল কাজ মাদকের গডফাদারকে ধরা। আমরা এই মিশনের জন্য উঠে পড়ে লেগে পড়ি। বাসায় থাকলে সমস্যা হতো, তাই আমি কাউকে না জানিয়ে পালিয়ে যাই। মিশন ছিল জীবন মরণের, ধরা পড়লেই মৃত্যু নিশ্চিত। আমরা দেশের ভিতরে এবং বাইরে 2 বছর নিরলস প্রচেষ্টার পর 7 দিন আগে এই সন্ত্রাসকে ধরিয়ে দিই এবং আবার মেডেল পাই। সেদিনই চাকরি অবসরের আবেদন করি। অফিসাররা অবাক হয়েছিল এবং তারা আমাকে চাকরি জোর করে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি পরশুদিন বাসায় এসে সব শুনলাম। বিয়ের নাকি অপারেশন হয়েছে। আপনার মেয়েই টাকা দিয়েছিল। আমাদের তো অপারেশন করার সামর্থ্য ছিল না। বিয়ান, আমার যা কিছু আছে সব কণা মামুনির, আর আমার মেয়ে আবার আপনার বাড়ির বউ। আর এসব কথা বাদ দেন। এখন বিয়ের কি অবস্থা? হাঁটতে পারতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না। মুখ দিয়ে বাতাস বের হয়। ডাক্তার বলছে 1 সপ্তাহের মধ্যে কথা বলতে পারবে। আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। আচ্ছা বেআই, কণা আর ফারুকের সম্পর্ক নিয়ে আপনার মন খারাপ হয়নি? বিয়ান, কণা আগে রিলেশন করতো আপনার ছেলের সাথে। আমি জানতাম রিলেশন করে, কিন্তু আপনার ছেলেকে দেখিনি। পরে যখন ওদের ব্রেকআপ হয়েছে এবং আমার মেয়ে বাইরে চলে যায়, মেয়ে আমাকে বুঝতে দেয়নি। তারপর আমি মিশনে গিয়েছিলাম। বাসায় এসে জানতে পারলাম ব্যাপারটা। প্রথমে রাগ হয়েছিল, কিন্তু পরে সব শোনার পরে অনেক খুশি লাগতেছে। বেআই, আপনার মেয়েকে আমি অনেক পছন্দ করি। তাই ফারুক যখন ওদের ব্রেকআপের কথা বলল, তখন ওর সাথে অনেক রাগারাগি করেছি, কিন্তু সবকিছু বিবেচনা করে মেনে নিতে হয়েছে। অনেক ভালো লাগলো বিয়ান। আমারও রিলেশন করে বিয়ে করেছি, আমার মেয়েও। আমরাও সেম। যাক ওসব, কাল আবার গ্রামের বাসায় যেতে হবে আমাদের। কেন বিয়ান? উমার ফারুককে আর কতই প্রেসারে রাখি বলেন? এমনি ওর বেতন অল্প। খাবার যদি পরিবার সহ ঢাকায় থাকি, তাহলে অনেক টাকা খরচ হবে। তাই চলে যাব। কি বলেন বিয়ান? সামনে আমার একটা ফ্ল্যাট আছে, 5 তলা ফ্ল্যাট। সেখানে 4 তলায় আপনারা থাকবেন। বেআই অনেক উপকার করেছেন, তাই জীবনে শোধ করতে পারবো না। আর উপকার করবেন না। বিয়াই, কি বলেন এসব? আমরা কিন্তু কষ্ট পাবো। আচ্ছা বেআই, আগে আপনার বেআই সুস্থ হোক। ও সুস্থ হলে যে কোম্পানিতে চাকরি করতো সেখানেই আবার জয়েন করতে পারবে। রেফারেন্স আছে তো। সুস্থ হলেই আবার ঢাকায় আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এদের বিয়ের ডেট ঠিক করতে হবে না? কিছুদিন যাক। তবু কতদিন পর? 6 মাস পর। কি বলো তুমি? আব্বুকে উদ্দেশ্য করে মাথা নাড়িয়ে আচ্ছা ঠিক আছে, এখন চলেন, সকালের খাবার খেতে হবে। আব্বু, প্রচুর খিদে লাগছে। আর আমরা খেয়েই ঘুমাবো। ঘুম হয়নি রাতে। হারামজাদি আমার কাঁধে মাথা রেখে আরামসে ঘুমিয়েছে, আর এখন চাপা মারতেছে। সবাই ফ্রেশ হয়ে এসে টেবিলে বসো। আমি দেখি কনার আম্মুর রান্না কত দূর। তারপর আম্মু আর আব্বু গেস্ট রুমে গেল, সাথে আদনান আর আনহাও।
আর কণা আমাকে টেনে ওর রুমে নিয়ে গেল। আমি যেই রুমে ঢুকেছি সাথে সাথে কণা দরজা লাগিয়ে দিল। এই কি করো? তোমার কমিশনার বাপ আমার গুটলি ফাটাই দিবে। কিছুই বলবে না, এখন যাও ফ্রেশ হও আগে। ওকে। তারপর আমি বাথরুমে ঢুকলাম। 10 মিনিট পর একদম ফ্রেশ হয়ে বের হলাম। বের হয়ে দেখি কণা আগের কাপড় পরিবর্তন করে শাড়ি পরার বৃথা চেষ্টা করতেছে। আমি বাথরুম থেকে বের হয়েছি, কণা বুঝতে পারিনি। আমি হালকা কাশি দিলাম, সাথে সাথেই কণা পিছনে ফিরে দেখলো আমি তো আবার ক্রাশ খেলাম। হালকা মেকআপ করেছে, উফ অসাধারণ লাগছে কণাকে। তখনই কুত্তা, এমন করে কি দেখো, এখানে আসো। বলে ওর কাছে এসে আবার মন ভরে দেখতে লাগলাম। আমাকে শাড়ি পরিয়ে দাও। আচ্ছা। তারপর আমি কণার শাড়ির কুচি ধরলাম, ধবধবে পেট, নাভির 2 ইঞ্চি উপরে একটা তিল। আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, আর কণা সেটা বুঝতে পেরেছে। কণা আমার কাঁধে হাত রেখে আছে। আমি কুচি সুন্দরভাবে গুছিয়ে কোমরে গুজলাম। তখনই কণা আমার হাত চেপে ধরল এবং মাথা পেটের সাথে চেপে ধরল। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কণার মাথা শক্ত করে ধরে লিপ কিস করা শুরু করলাম। কণাও আর কন্ট্রোল করতে পারল না, সেও রেসপন্স করা শুরু করলো। টানা কিস করতে করতে কণাকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। বিছানায় ফেলে আবার কিস করা শুরু করলাম। তারপর গলায় কিস করতে লাগলাম। তখনই এই কুত্তা, আমাকে কি বিয়ের আগে প্রেগনেন্ট করতে চাও নাকি? ও শিট, সরি, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। দোষ আমার, আমি ইচ্ছে করেই তোমার শাড়ি পরিয়ে দিতে বলেছি। আমি জানতাম তুমি ঠিক থাকতে পারবা না। তবে রে, বলেই জোরে গাল টেনে দিলাম। আউচ, হারামি, বাইরে চলো। চলো বলেই দরজা খুললাম। আরে মুখ তো মুছে ফেলো, মুখে লিপস্টিক লেগে আছে। বলেই বাইরে চলে গেল। কি বলো? বলে আয়নার সামনে গিয়ে দেখি সত্যি সত্যি লিপস্টিক লেগে আছে। তারপর আমি ভালো করে মুখ ধুয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখি সবাই আমার জন্য টেবিলে অপেক্ষা করে বসে আছে। সামনে গিয়ে দেখি কণার পাশের টেবিলটাই মাত্র ফাঁকা আছে। খিদেও লাগছে, তাই আমিও বসলাম টেবিলে। হবু শাশুড়ি খাবার সার্ভ করলো, আর আমি কোনো দিকে না তাকিয়ে খাওয়া শুরু করলাম। তখন নিচ থেকে সুরসুরি লাগলো। আমি বিড়াল মনে করে নিচে তাকালাম, দেখি নিচে কিছুই নেই। মাথা তুলে দেখি আমার প্লেটেও কিছুই নেই। আমার প্লেটের মাংস কে জানি তুলে নিয়েছে। কণার মুখের দিকে তাকালাম, দেখি কণা মুচকি মুচকি হাসতেছে। আমিও বুঝতে পারলাম গন্ডগোলটা কোথায়। খাওয়াই হলো না আমার। সামনে তাকিয়ে দেখি সবার খাওয়া শেষ। লজ্জায় আবার চাইতেও পারছি না, তাই পেটে ক্ষুধা নিয়ে হাত ধুয়ে উঠে আসলাম। কণাও উঠে ওর আম্মুর কাছে গেল। আমি আম্মুকে বলে কণাকে না জানিয়ে আমার ভাড়া বাসায় চলে গেলাম। যাওয়ার সময় সাথে করে বিরিয়ানি নিয়ে গেছিলাম। সেগুলো খেয়ে ফোন বন্ধ করে চার্জে দিয়ে 11টার সময় দিলাম ঘুম। ঘুম থেকে উঠলাম বিকাল 4টায়। উঠে ফ্রেশ হয়ে ফোন অন করলাম। ফোন অন করেই আমি অবাক হয়ে গেলাম, মিস কল অ্যালার্ট চালু করা আছে। দেখি 250টা মিসড কল আর 119টি মেসেজ। কল এসেছে আম্মু, কণা, আদনান, শাশুড়ির ফোন থেকে, আর মেসেজ এসেছে আদনানের ফোন থেকে 10টার মতো, বাকিগুলো কণা দিয়েছে। সবগুলো মেসেজ হলো আমি কোথায় আছি, তাড়াতাড়ি যেন বাসায় যাই এসব নিয়ে। যাই হোক, এসব দেখে ভাবলাম কল দেই। দেখলাম ফোনে টাকা নেই, তাই বিকাশ অ্যাপস থেকে টাকা লোড দেওয়ার জন্য ডাটা অন করলাম। সাথে সাথেই দেখি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবখানে কণার মেসেজ। টাকা লোড দিয়ে কল দিলাম কণার কাছে। কল দেয়া মাত্র কল ধরলো, মনে হয় তার জন্য বসেছিল। কি করো? জানোয়ার, কোথায় তুই? রেগে আছো খুব, তাই বলবো না। রাখবে না। তোর ফোন বন্ধ কেন? হ্যাঁ, হবু স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে? ঘন্টা, এবার বলো কোথায় তুমি এখন? ঘুম হয়নি তো, তাই যে বাসায় থাকতাম সেখানে এসে ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম। লোকেশন দাও, আমি যাচ্ছি। পাগল নাকি? তোমার সতীন তোমার সাথে মারামারি করার জন্য বসে আছে। দেখো, তুমি জানো আমার রাগ কেমন, রাগিও না আমায়। ওকে, জায়গায় আসো। ওকে। আমি ফোন কেটে দিয়ে বিছানায় বসে ফেসবুকের নোটিফিকেশন চেক করতেছি। তখনই কণার আইডি সামনে আসলো। দেখলাম রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে রিলেশনশিপ উইথ এমডি ওমর ফারুক। আমি দেখে মুচকি হাসলাম। পাগলি একটা, আমায় অনেক ভালোবাসে। জীবনে কিছু না পেলেও মনের মতো মা বাবা আর জীবনসঙ্গী পেলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারপর ফেসবুকের ভিডিও দেখতে লাগলাম। প্রায় 30 মিনিট আমার ফোনে কণার ফোন নাম্বার থেকে কল আসলো। কল ধরলাম, তখন কণা আমায় আমার দেওয়া ঠিকানায় যেতে বলল। আমি গিয়ে ওকে নিয়ে আসলাম।
রুমের মধ্যে ঢোকা মাত্র কণা এসে ঠাস করে আমার গালে একটা চড় মারলো। চড় মারার পরই আমায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও জড়িয়ে ধরে নিজেই থাপ্পড় মারলা, আবার নিজেই কান্না করছো কেন? চুপ করো। তুমি যে বাসায় আসছো আমায় বলে আসতা। আমি মনে করেছি টেবিলে তোমার খাবার মেরে দিয়েছি, তার জন্য তুমি রাগ করে বাসায় এসেছো। আমি অনেক কান্না করেছি। আমি তো আম্মুকে বলেই আসলাম। তুমি নাকি বলেছো বাইরে যাচ্ছ, কিন্তু এতক্ষণ লাগে নাকি? তাই চিন্তা হচ্ছিল আমার। না বলে আসার জন্য দুঃখিত। হয়েছে, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা তুমি খাইয়ে দাও। পারবো না। তাহলে আমার খিদে নেই। আচ্ছা শয়তান, আসো। তারপর কণা আমায় খাইয়ে দিতে লাগলো, আবার আমিও ওকে খাওয়াচ্ছি। তখনই আমাদের বাসার মালিক আসলো। বাসার মালিকের সাথে আমার সম্পর্ক ভালো। বাড়িওয়ালা এসে, কি ফারুক, কি খবর তোমার? দুদিন থেকে দেখা যাচ্ছে না, ঘটনা কি? ভাই আব্বুর অপারেশনের জন্য বাইরে গেছিলাম। ইনি কে, ভাবি নাকি? আপনার ভাবি। হাফ নাকি ফুল? পরে বলবো। আচ্ছা পরে শুনবো। এখন বাড়ি ভাড়া কবে দিবা? কাল দিব ভাই। আচ্ছা তাহলে আমি যাই। বাড়িওয়ালা চলে গেল। কণা আমায় রেডি হতে বলল, আমি তৈরি হয়ে নিলাম। আজ আব্বু আম্মু, ছোট বোন আনহা আর চাচাতো ভাই আদনান বাসায় যাবে। ওদেরকে বাসে তুলে দিতে হবে। আমি রেডি হয়ে রুমে তালা দিয়ে বের হলাম। কণা আর আমি রিক্সা নিয়ে কণার বাসায় গেলাম। বাসায় যাওয়া মাত্র, তোর কি আক্কেল জ্ঞান নেই? তুই বাইরে গিয়েছিস, কণাকে বলা লাগবে না? তোমাকে তো বললাম আম্মু। তুই বলেছিস তুই বাইরে যাচ্ছিস, কিন্তু তুই যে তোর মেসে যাবি সেটা তো বলিসনি। আর তোর ফোন বন্ধ ছিল, তাই কণা কান্নাকাটি করে অবস্থা খারাপ করছিল। বাদ দাও। তোমরা রেডি হয়েছো? প্রায় বাস কটায়? রাত 9টায়। এখন 6টা 30 বাজে। তাহলে সমস্যা নাই। খেয়েছো তোমরা? তোর জন্যই বসে আছি। চলো। সন্ধ্যা 7টার দিকে সবাই মিলে একসাথে বসে খেলাম। খাওয়া শেষে সবাই কণার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমি আব্বু আম্মু ভাই বোনদের গাড়িতে তুলে দিয়ে কণাকে বাসায় রেখে মেসে যাব। যাই হোক, স্টেশনে গিয়ে বসে আছি। কণা, আম্মু আর আনহা গল্প করতেছে। অত্যন্ত গরম এখন, তাই আম্মু আমাকে পানির বোতল আনতে বলল। আমি রাস্তা পার হয়ে একটা দোকানে গেলাম। দোকানে প্রচুর ভিড়, তাই দাঁড়িয়ে আছি। আর ওদিকে, আম্মু তুমি আবার কবে আসবা? তোমার শ্বশুর সুস্থ হলে। আম্মু আমরা কিন্তু এখনো আলাদা বাসায় থাকতে পারি। আমি আর আপনার ছেলে চাকরি করি কেন? কিছুদিন যাক তারপর। বলেই কণার কপালে একটা চুমু দিল। তাড়াতাড়ি আসো। তোমরা আর আমার এই ননদটাকেও ভালো স্কুলে ভর্তি করাতে হবে। পরে সেটা ভাবি। আমার পরীক্ষার সব কমপ্লিট, 6 মাস পর পরীক্ষা। সত্যি? তাহলে আমি তোমার পরীক্ষার আগে যাব ওখানে। আচ্ছা ভাবি, আসিও, অনেক মজা হবে। যাই হোক, ওরা এমন আরও কথা বলতেছে, আর এদিকে আমি পানির বোতল কিনে রাস্তা পার হচ্ছি। তখনই প্রায় 2 বছর পর চিরচেনা আব্বুর কণ্ঠস্বর শুনতে পেয়ে দৌড় দিলাম। আমি তো শকড হয়ে গেলাম, আবার অনেক খুশি লাগতেছে। কিন্তু আব্বু কি জানি ইশারা করতেছে আর বলতেছে, আরে পাগল ছেলে, সামনে দেখ। বলেই আব্বু আমার কাছে দৌড়ে আসতেছে। আমি সামনে তাকিয়ে দেখি 20 হাত দূরে একটা সিএনজি 60 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে আসতেছে। সিএনজি এর গতি দেখে আমি ভয়ে কি করব ভেবে পাচ্ছি না। আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি আমার মৃত্যু দেখতে পারতেছি। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। তখন আমার মনে হলো আমায় কেউ আচমকা টান দিল। আমি বুঝতে পারলাম আমি কোথাও পড়ে গিয়েছি, কিন্তু আমার শরীরে মনে হয় শক্তি নেই। কেউ একজন আমায় ধাক্কাচ্ছে। তখনই আমার চিন্তা শক্তি কাজ করা শুরু করে দিল। আমি চোখ খুললাম। খোলা মাত্র, বাবা তোর কিছু হয়নি তো? কিছু হয়নি তো মনে হয়, বলেই দাঁড়িয়ে আমার শরীর দেখতেছি। চারপাশে দেখে আসবি না। ভুল হয়েছে, এবার চলো। চল। আম্মুকে বলিও না, আবার চিন্তা করবে। আচ্ছা। তারপর আমি আমার শরীরের ধুলা ঝেড়ে ফেলে দিলাম। তারপর আব্বু আর আমি, আম্মু, কণা আর আনহাদের কাছে আসলাম। আব্বু যখন এসে সবার সামনে কথা বলল, সবাই আনন্দে হই দিয়ে উঠল। আর আম্মু তো খুশিতে কান্না কান্না করতে লাগলো। তখনই, এই একসাথে এত খুশি কোথায় রাখি? তুমি যাও বাবার জন্য ফলের রস নিয়ে আসো। ওকে যাচ্ছি বলে যেতে লাগলাম। কোথায় যাচ্ছিস? ফলের রস নিয়ে আসি। লাগবে না। আব্বু নিয়ে আসুক না। আরে ফারুক, কোথাও যাও না। জানো কি হয়েছিল একটু আগে? কি হয়েছিল আব্বু? কিছু হয়নি,
বলেই আব্বুর মুখ চেপে ধরলাম। কি হয়েছিল বলো না, হলে তোমার অবস্থা খারাপ আছে। আসলে তারপর সব খুলে বলল। কি এত বড় ঘটনা ঘটে গেছে আর আমরা কিছুই জানি না? তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম বাবা? আরে চিন্তা করো না তো, কিছু হয়নি তো। হলে আর কি হতো, মরে যেতাম। কান্না করার মতো কেউ নেই। এসব কথা বলিস না বাবা, আমার একটাই ছেলে বাবা। চলো তো একটু ওয়াশরুমে যাব। চলো। তারপর আম্মুকে চুপ করে থাকতে বললাম। আব্বু আমার আম্মুকে সান্ত্বনা দিচ্ছে, আর আমি কণাকে নিয়ে বাস কাউন্টারের ওয়াশরুমে ঢুকলাম। কণা ভিতরে ঢুকে উকি দিয়ে কি জানি দেখলো। তারপর হঠাৎ দরজা বন্ধ করে দিয়ে আমার শার্টের কলার ধরলো। তখন, এই কি করছো? তুই কি বললি কিছুক্ষণ আগে? কি বলছি আমি? কি বললি তুই মরে যাবি? তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বল? সরি, আর বলবো না। সাবধানে দেখে শুনে বের হবো না তুমি? তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? কলার ছেড়ে দিয়ে আমায় জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। তোমার আর আম্মুর দোয়া আর আল্লাহর রহমত থাকলে আমার কিছু হবে না। সব সময় তোমার জন্যই দোয়া করি আমি। এবার কিস করো। তাই তো, তোমায় অনেক ভালোবাসি। কচু বাসো, তাই তো আমার কথা চিন্তাও করো না, শুধু বাজে কথা বলো। মৃত্যু ছাড়া আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, বলেই জড়িয়ে ধরে কপালে চুমু খেলাম। জানো, আমার না খুব কান্না আসছিল যখন তুমি কথাগুলো বলছিলে। মনে হচ্ছিল ধরে থাপ্পড় মারি আর বলি তোমায় অনেক ভালোবাসি। ওসব আমি ইচ্ছা করেই বলেছি। দেখলাম তুমি আমায় কেমন ভালোবাসো, বলে চোখের পানি মুছে দিলাম। এবার চলো বাইরে যাব, না হলে অনেকে খারাপ ভাববে। আমার কপালে চুমু দিয়ে চলো। তারপর আমি আর কণা সবার কাছে আসলাম। কিছুক্ষণ পর বাস আসলো। আমি সবাইকে বাসে তুলে দিলাম, সবার জন্য হালকা খাবার কিনে দিলাম। বাস যতক্ষণ ছিল ততক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমি আর কণা সিএনজি নিয়ে বাসায় আসলাম। কণাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আবার আমার ভাড়া বাসায় চলে গেলাম। আমি আজ অনেক হেঁটেছি এবং কাজও করেছি, তাই অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো কণার ফোনে। কল ধরেই দিলা তো ঘুমের 69 বাজে। আইসে আমার জমিদার সাহেব, উঠে তাড়াতাড়ি অফিসে আসো। আচ্ছা যাবো নে। আচ্ছা, আমি যাবার সময় তোমায় নিয়ে যাব। লাগবে না ম্যাম, আমারই ডিউটি আপনার বাসায়। ফারুক সাহেব তাড়াতাড়ি আসেন। আচ্ছা ম্যাম। কল কেটে দিয়ে ফোনে দেখলাম 7:48 বাজে। আমার অফিস 9টায়। কণার বাসায় যাওয়া লাগবে 8:30-এ। বেশি সময় নেই হাতে, তাই বিছানা থেকে উঠে বিছানার কিছু না গুছিয়েই ফ্রেশ হলাম। তারপর রেডি হয়ে কণার বাসায় গেলাম। তবুও 10 মিনিট লেট করেছি। কণার বাসায় ঢুকলাম। জামাই না হতেই আমায় এখন থেকে জামাই আদর করতেছে। যাই হোক, খাওয়া শেষে কণা লাঞ্চ বাটিতে প্যাক করে নিল। তারপর আমরা দুজনে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে ঢোকার পর আমি আমার কেবিনে গেলাম। কিছুক্ষণ পর সবাই আসলো। তখন কণা সবাইকে ডাকলো। সবাই মিটিং রুমে গেল, সাথে আমিও। মিটিং রুমে, শোনেন আপনারা, আমাদের অফিসের অনেক লোকসান হচ্ছে। ম্যাম, আমরা তো ঠিকভাবে কাজ করি, সর্বোচ্চ দিয়েই কাজ করি। সবাই তো করে না। ম্যাম, এই অফিসের ক্ষতি হলে অফিস বিক্রি করে দেবে, তখন আমরা কোথায় যাব? আর গেলেও হয়তোবা এমন বস পাবো না। আর এই অফিসের আমাদের সবসময় সাথ দিয়েছি। অফিসের লোকসানের সময় আমরা কাজ করে তা পুষিয়ে দিব। সাবাস, আপনারা সবাই এরকম মানসিকতা নিয়েই কাজ করবেন। আমরা তাই করব ম্যাম। আরেকটা কথা, এ আমার ভালোবাসা এবং হবু স্বামী। সব মেয়েই ওকে দুলাভাই না হলে ভাইয়া বলে ডাকবা। আমাকে ওর কাছে এনে হাত ধরে বলল, ম্যাম খাওয়া দেন। আচ্ছা, আজ দিব। তারপর মিটিং শেষ করে দিল। কণা সবাইকে খাওয়ালো। তারপর আবার কাজ করতে লাগলাম। অনেক দিন আসতে পারিনি, অনেক কাজ পড়ে আছে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। লাঞ্চের সময় কণা ডাকলো। কণার কেবিনে লাঞ্চ করলাম। লাঞ্চ শেষে আবার কাজ করতে লাগলাম। ছুটি হলে কণা আর আমি অফিসের গাড়ি নিয়ে একটু ঘুরে বেড়াই। তারপর কণার বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে বাসায় যাই। এইভাবে চলে গেল 7 দিন। অফিসের কাজের প্রচুর চাপ, কোম্পানির লোকসান, সবাইকে দিয়ে তুলে নেওয়া হচ্ছে। এই মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। মাসের আছে 5 দিন। অফিস যাওয়ার জন্য বের হয়েছি। তখন মেসেঞ্জারে আমার গ্রামের এক বান্ধবীর কল পেলাম। কি রে ফারুক, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? দুলাভাই আর ভাগিনা কেমন আছে? ভালো ছিলাম, কিন্তু কয়েকদিন থেকে নেই রে মামা। কেন, কোনো সমস্যা হয়েছে কি? তোর দুলাভাইয়ের হার্টের অপারেশন করা লাগবে। টাকা ম্যানেজ হয় নাই? সব কমপ্লিট। আর তুই তো জানিস আমরা পালিয়ে বিয়ে করেছি।
এই জন্য এখনো মেনে নেয়নি। আর তোর দুলা ভাইয়ের অসুস্থতার জন্য কোম্পানি থেকে লোন নিয়ে অপারেশন করাচ্ছি। খুব ভালো করেছিস। আমার কি কোনো হেল্প লাগবে? ঢাকায় আমার চেনা পরিচিত তুই আছিস, আর অপারেশনের সময় আমি মেয়ে মানুষ, কেমনি দৌড়াদৌড়ি করব। তুই কি একটু 2 দিন সময় দিতে পারবি? আচ্ছা, কবে যাওয়া লাগবে? আজকে আয়, কাল তাহলে অপারেশন হবে। আচ্ছা, আমি আসতেছি। সীমার ফোন কেটে দিয়ে কনাকে টেক্সট করে জানিয়ে দিলাম আমি 2 দিন অফিসে যেতে পারবো না। আমার বন্ধু অসুস্থ, অপারেশন হবে, তাই হাসপাতালে যাব। আর আমাকে এই 2 দিন কল দিও না। আমি জানি কনা আর আমায় 2 দিন কল দিবে না। তারপর আমি ব্যাগ গুছিয়ে রওনা দিলাম সীমার বাসার উদ্দেশ্যে। এই ঢাকার জ্যাম পার করে পৌঁছালাম 11টার সময়। সীমার বাসায় ঢুকলাম, দেখি দুলাভাই ভালোই অসুস্থ হয়ে গেছে। দুলাভাইয়ের সাথে কথা বললাম। দুলাভাইয়ের কথা বলতে সমস্যা হয়। তারপর সীমার সাথে ভালো মন্দ কথা বলে বিকেলবেলায় হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিলাম। সীমার বাসায় লাঞ্চ করে দুলাভাইকে নিয়ে 2টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করালাম। বিভিন্ন পরীক্ষা করা হলো এবং ডাক্তার বললেন রাত 10টায় অপারেশন করা হবে। ব্যাংকে গিয়ে টাকা ডিপোজিট করেন। তারপর সীমা, ডাক্তার তো টাকা জমা দিতে বলল। চল ব্যাংকে যাব। দুলাভাই একা থাকবে নাকি? তোর ভাগ্নিকে রেখে যাই, বেশিক্ষণ লাগবে না তো। টাকা কোথায় আছে? আমার অ্যাকাউন্টে। চলো তাহলে। তারপর সীমা দুলাভাইয়ের কাছে গেল এবং সব খুলে বলল। দুলাভাই তার ছেলে আবু হানিফকে রেখে যেতে বলল। আবু হানিফকে রেখে আমরা দুজন হাসপাতাল থেকে বের হয়ে রিক্সা নিলাম। তারপর ইসলামী ব্যাংকে গেলাম। ব্যাংক থেকে টাকা তুলে আবার সোনালী ব্যাংকে গেলাম। সেখানে টাকা জমা দিয়ে হাসপাতালে আসলাম। আমাদের মোট 2 ঘন্টা সময় লেগেছে। একটু দেরি হলে আর টাকা জমা দিতে পারতাম না, কারণ ব্যাংক 5টার সময় বন্ধ করে দেয়। আমরা হাসপাতালে এসেছি 6টার সময়। একটু পর আজান দিবে। দুলাভাই অনেক ভয় পাচ্ছে, অনেক ভীতু প্রকৃতির মানুষ উনি। যাই হোক, দেখতে দেখতে অপারেশনের সময় হয়ে গেল। ডাক্তার দুলাভাইকে আইসিইউতে নিয়ে গেল, আর আমরা বাইরে আছি। সীমা তো ভয় চুপসে গেছে, আর আমিও চুপ করে আছি ভাগিনাকে সাথে নিয়ে। ভাবলাম একটু ফোনে গেম খেলি, কিন্তু ফোন বের করে দেখি ফোন বন্ধ, কারণ ফোনে চার্জই দেইনি। ভাগিনার দিকে তাকিয়ে দেখি ভাগিনা ঘুমিয়ে গেছে। তারপর আমি বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙলো সীমার ডাকে। মামা, এই মামা ওঠ, খুশির খবর আছে। আমাকে ডাক দিল খুশি খুশি মনে। কি হয়েছে? তোর দুলাভাইয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, 3 ঘন্টা পর জ্ঞান ফিরবে বলে ডাক্তার চলে গেল। দাঁড়া, আমি ডাক্তারের কাছ থেকে ভালো করে শুনে আসি। আচ্ছা যা। তারপর আমি ডাক্তারের কেবিনে গিয়ে সত্যতা যাচাই করে আসলাম। তখন রাত 2টা বাজে। আমি সীমার কাছে আসলাম। কিছুক্ষণ পর দুলাভাইকে একটা কেবিনে শিফট করা হলো। আমিও অনেক খুশি হয়েছি। ডাক্তার প্রেসক্রিপশন দিল। আমি গিয়ে ওষুধ কিনে আনলাম। জ্ঞান ফিরলে ওষুধ খাওয়াতে হবে। ওষুধ কিনে এনে দেখে অন্য রুমে শিফট করেছে। ওষুধ সীমাকে দিয়ে আমি ব্যাগ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সীমাকে ঘুমানোর কথা বলে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠলাম খুব সকালে, সীমা আর দুলাভাইয়ের কথার শব্দে। ঘুম থেকে উঠে দুলাভাইয়ের সাথে কথা বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দুনিয়ার যত গল্প আছে সব শুরু করে দিলাম। গল্প তার শেষ হবে না, খিদেও লাগছে, তাই নাস্তা নিতে ভাগিনাকে সাথে করে বাইরে গেলাম। আমরা নাস্তা করে ওদের দুজনের জন্য নাস্তা নিয়ে আসলাম। নাস্তা করে ওষুধ খাওয়া শেষে আমি বাইরে গিয়ে 10 টাকা দিয়ে ফোনে চার্জ দিয়ে আনলাম। কনার ফোনে কল দিলাম, কিন্তু ওর ফোন বন্ধ, তাই কনার আম্মুর কাছে কল দিলাম। কনা নাকি ওর মামার বাসায় ঘুরতে গেছে, 7 দিন পর আসবে। কনার সাথে কথা বলতে পারলাম না, জন্য খারাপ লাগছে। মন খারাপ করে আবার সীমা আর দুলাভাইয়ের কাছে গেলাম। সেদিনই বিকালবেলা রিলিজ নিলাম আমরা। ওখানে থাকলে একদিনে 10,000 টাকা খরচ হবে, তাই রিলিজ নিয়ে সীমাদের ভাড়া বাসায় আসলাম। সীমার ওখানে রাতের খাবার খেয়ে আমার বাসায় আসলাম। আবার পরের দিন থেকে অফিসে গেলাম। অফিসে গিয়ে কিছু ভালো লাগে না, মন শুধু কনাকেই খুঁজে বেড়াচ্ছে। তাই ফোন বের করে কনাকে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। মেজাজ তো খুব খারাপ হয়ে গেল, তবুও কাজ করতে লাগলাম। দুপুরবেলা লাঞ্চ করলাম অফিসের ক্যান্টিনে। লাঞ্চের পর আবার কাজ করা শুরু করলাম। একাকিত্ব ভালো লাগছে না, তাই অফিসের এক মেয়ে কলিগের সাথে একটু ভাব জমালাম। ভালোই ভাব জমে গেল একদিনের গল্পে। যাই হোক, কণাও নেই, মেয়েটার সাথে কথা বলে ভালোই লাগলো। এভাবে 3 দিন গেল, কণার কোনো খোঁজই নেই। ফোন বন্ধ করে রেখেছে। হাসপাতালে যখন ছিলাম তখন আমার ফোন বন্ধ ছিল, তাই কণা আমার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। আর তাই আমি অফিসের একটা মেয়ের সাথে দেখিয়ে দেখিয়ে গল্প করতেছি। আমি জানি লিপি আমার সব কথা কণাকে জানাচ্ছে। অনেক ভেবেচিন্তে নীলাকে সব খুলে বললাম, আর ওকে একটু অভিনয় করতে বললাম। নীলাও খুব সুন্দরভাবে লিপির সামনে অভিনয় করে। যাই হোক, এভাবে 4র্থ দিন চলে গেল। 5ম দিন নীলা আগে গেল অফিসে। এই নীলা, শোনো। জি আপু বলেন। তুমি জানো না কনা ফারুককে ভালোবাসে? কয়েকদিন পর ওদের বিয়ে। তো
আমিও তো ওনাকে ভালোবাসি। চাকরি হারাতে চাও নাকি? হারালে হারাবো, ফারুক আছে না। আর কণা ম্যাম ওনাকে কি ভালোবাসে যে কয়েকদিন ধরে কল ধরে না? আরে আবাল, কণা ফারুকের গ্রামের বাসায় গেছে, আগামী 7 দিনের মধ্যে ওদের বিয়ে হবে। ও আপু, আসলে আমাদের মাঝে কিছু নাই। ভাইয়া অনেক ভয়ে ছিল যে ম্যাম বোধহয় রাগ করে চলে গেছে, আর ম্যামের ঠিকানাও কেউ দিচ্ছিল না। তাই ভাইয়া প্ল্যানটা করে, কারণ ভাইয়া জানে আপনি সব কথা কণা ম্যামকে বলবেন। তাই নাকি? ফারুক ভাইকে যতটা ফাজিল ভাবতাম, উনি তো দেখি তার চেয়েও বেশি ফাজিল। আপু, আর আমার চাকরি যেন কিছু না হয়। যাও, তোমার 7 দিনে ছুটি। এই 7 দিন অফিসের ধারে কাছেও আসবা না। ফারুক ভাই কল দিলে বলবা গ্রামের বাসায় গেছো, আমরা একটু এদিকে মজা নিই। আচ্ছা আপু। আমি অফিসে ঢুকে দেখলাম কণাও নেই, নীলাও নেই। তারপর লিপিকে গিয়ে ধরলাম। কণা কোথায়? জানি না আমি। ভালো। আরেকটা কথা শুনে রেখো, কণা ফিরে এসে আমায় খুঁজে পাবে না। ভাইয়া এসব কথা বলবেন না, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কণা এসব করতেছে। তাই নাকি? একটু টাচ দিবা। সারপ্রাইজ ভালো নাকি খারাপ? সুন্দর সারপ্রাইজ ভাইয়া। তাহলে আমি নিশ্চিন্তে থাকলাম। আর নীলাকে চাকরি থেকে বের করে দিও না আবার। কেন? ওকে তো বের করে দিব। থাপ্পড় খাবা? আমি ওকে অনেক অনুরোধ করাই অভিনয় করতে রাজি হয়েছিল। আর ওর বয়ফ্রেন্ড আছে। তোমার আপুর মতো সন্দেহ করো না আবার। হোক। আর আজ আমার সাথে লাঞ্চ করবেন। আমি মেয়েদের সাথে লাঞ্চ করি না। কণা বোধহয় ছেলে। বেশি বোঝো কেন? আমায় ছুটি দাও, আমি বাসায় যাব। আপনার অফিস না করলেও চলবে। শালি আছে না, ওখান থেকে নিজের কেবিনে গেলাম। দুপুর পর্যন্ত কাজ করে বাসায় আসলাম। পরিচিত এক ফার্মেসি থেকে ঘুমের ওষুধ এনে খেয়ে ঘুম দিলাম। উঠলাম পরের দিন দুপুরবেলা। উঠে আবার ফোন টিপতে লাগলাম। মাগরিবের আগে আগে কণার আম্মুর ফোন থেকে কল আসলো। আমি ধরলাম। তখনই বাবা, বাবা, কণা? কণার কি হয়েছে বলেন? কণা বলেই ফোন কেটে দিল। আমি আবার কল দিলাম, ফোন বন্ধ। কণার ফোনও বন্ধ, কণার আব্বুরও বন্ধ হয়ে আছে। মেজাজ খুব খারাপ। ট্রাউজার পরা অবস্থায় মোবাইল নিয়ে দিলাম দৌড়। রিক্সা করে কণার বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি পুরো বাসা বিয়ের সাথে সাজানো। আমি দৌড়ে ভিতরে গিয়ে কণার আম্মুর কাছে গেলাম। কণা কোথায়? কণার কি হয়েছে? ওর আজ বিয়ে বাবা, অন্য একটা ছেলের সাথে। ওই ছেলেকে নাকি ভালোবেসে ফেলেছে কয়েকদিনে। কি বলেন আপনি? আর আমি কি? বাবা, আমার কাছে কিছু বলে লাভ নেই। কণার কাছে যাও, কণা ওর রুমে। আমি এক দৌড়ে কণার রুমে গেলাম। গিয়ে দেখি ওকে সাজানো হচ্ছে। আমি সবাইকে বাইরে যাওয়ার অনুরোধ করলাম। সবাই বাইরে গেল আর আমি দরজা লাগিয়ে দিলাম। কণা, এগুলো কি কি শুনছি আমি? যা শুনছো তাই সত্যি। আমি বিয়ে করতেছি অন্য ছেলেকে। আমার অপরাধ কি? ভিকারির ছেলের শখ দেখ। ওই ছেলে আমার ক্রাশ ছিল, অনেক প্রপোজ করেছি কিন্তু রাজি হয়নি। 2 দিন আগে রাজি হয়েছে। ও ভালো। ম্যাম, আপনি সুখে থাকলে আমি খুশি। আর আপনার টাকা কিছুদিন গেলেই দিয়ে দিব। লাগবে না, তোদের পরিবারকে ওই টাকা দান করে দিলাম। ম্যাম, লাগবে না, আমি শোধ করে দিব। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর জীবনে দেখা হবে না আপনার সাথে। বলেই ওর দিয়ে আংটি খুলে ওর হাতে দিয়ে রুমের দরজা খুলে কান্না করতে করতে সিঁড়ি দিয়ে নামলাম। নেমেই ফার্মেসিতে গিয়ে 4 পাতা ঘুমের ওষুধ সিস্টেম করে কিনে বাসায় গেলাম। সাথে 4 প্যাকেট সিগারেটও নিলাম। বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কি করব ভেবে পাচ্ছি না। ভাবতেছি আত্মহত্যা করব, আবার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে করতে মন চাচ্ছে না। আমি পানি আনলাম, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে যাব। ঘুমানোর আগে কণাকে দেওয়ার জন্য একটা মেসেজ লেখা শুরু করলাম। তখনই আমার ফোনে কণার ফোন থেকে কল আসলো। আবার কল দিছো কেন? বললাম না আমি কোনোদিন তোমায় ডিস্টার্ব করব না। প্যাক প্যাক না করে তোমার দরজা খুলে দাও। আমি ঘুমাচ্ছি, দরজা খুলতে পারবো না। খুলবি নাকি 999-এ কল করব? দরজার সামনে কে? খুলে দেখ আগে। ফোন কেটে দিয়ে দরজা খুলে দেখি আমার আম্মু, আব্বু আর কণার আব্বু আম্মু দাঁড়িয়ে। তখনই, আরে আপনারা ভিতরে আসুন। তারপর সবাই বসলো আমার বিছানায়। আমি চেয়ার নিয়ে আসলাম। বাবা, আমরা কখনো কল্পনাও করতে পারিনি এমন কিছু হবে। আরে আঙ্কেল, কি করছেন আপনি? আমি আপনার ছেলের মতো, আর আপনার এখানে করার কিছু নেই। তবু আমাদের অনেক খারাপ লাগলো বাবা। আন্টি, আমি কণাকে ভালোবেসেছি। আমি চাইবো অবশ্যই সে সুখে থাকুক।
আর কণা এখন তার মনের মতো পাত্র পেয়েছে আর সুখে থাকবে, এতেই আমি খুশি। তাহলে তুমি একটা মেয়ে দেখে বিয়ে করো। আমি আর বিয়ে করতেছি না। কেন বাবা? অত্যন্ত পার্সোনাল আঙ্কেল। আর আপনার মেয়ের বিয়ে, আর আপনারা এখানে, অনেকে আবার অন্য কিছু ভাববে। ভাবলাম তুমি যদি আবার অন্য কোনো অঘটন ঘটাও, তাই আসা। আমি আত্মহত্যা করলে আমার বাবা মার কি হবে? সারা জীবন না হয় কণার ছবি সাথে নিয়েই থাকবো। আচ্ছা আপনারা থাকেন, আমি কিছু নিয়ে আসি। বলেই দরজা দিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি। কোথাও যাওয়া হবে না। আমার কলার ধরে দরজা দিয়ে ভিতরে ঢুকলো। আমি কিন্তু কিছুই করিনি। সেটা জানা আছে, এখন বসে থাকো তুমি। দুলাভাই, কেমন দিলাম সারপ্রাইজ? কারো ফাটে কেউ হাসে, কেমনটা লাগে? আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। তারপর কাজী রুমে প্রবেশ করলো, সাথে ইমাম আর মুয়াজ্জিন। আমার 2 রুম মানুষ দিয়ে ভর্তি হয়ে গেল। তখনই, আঙ্কেল, প্রেমিকার বিয়ে প্রেমিকার সামনে পড়াবেন নাকি? আমি বাইরে যাচ্ছি। আরে গাধা, তোর সাথে কণা মামুনির বিয়ে? তাহলে যে বলল কণা আরেকজনকে ভালোবাসে? আমি সব বলবো, কিন্তু পরে বলবো। আচ্ছা, তোমাকে শিক্ষা দিব আমি কি জিনিস। যাই হোক, অনেক কাহিনী শেষে বিয়ে পড়ানো শেষ হলো। আবার কার আসলো? আমাদের সবাইকে আমার কণাদের বাসায় নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখি আমার ভার্সিটির সব বন্ধুই আছে। ওদের সাথে অনেক দিন থেকে দেখা হয় না, কথাও হয়। আমি তো ওদের দেখে অনেক খুশি। আমার সব বন্ধু বিয়ে করেছে, অনেক বাচ্চাও আছে। আর আমার বন্ধুদের সাথে আমি ইচ্ছা করে যোগাযোগ করিনি। যাই হোক, আমার বাসায় রেজিস্ট্রি হলো, এখানে কবুল বলানো হলো। রাত 2টোর দিকে বিয়ে পড়ানো, খাওয়া দাওয়া শেষ। তারপর আবার আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কণা আর আমি পাশাপাশি। বুঝলাম না, কোথায় যাচ্ছি আমরা? আমাদের বর্তমান ঠিকানায়। বুঝলাম না। তোমায় বুঝতে হবে না। আমাদের 5তলা বাসায় 2য় তলা আমাদের থাকার জন্য ফাঁকা করা হয়েছে। এখন থেকে আমি, তুমি, আমার শ্বশুর, শাশুড়ি মা সবাই একসাথে এখানে থাকবো। সত্যি? বলেই জড়িয়ে ধরে কিস করলাম। পরে যখন সন্ধ্যার কথা মনে হলো, ছেড়ে দিলাম। জানি মন খারাপ করেছো, তোমায় বাসর ঘরে সব খুলে বলবো। হুম। দেখো, তোমার বিকাশে টাকা দিয়েছি, কোনো দোকান থেকে ক্যাশ আউট করো। তোমাকে আজ খসাবে সবাই। কেন? আনহার লিপি বাসর ঘর সাজিয়েছে, তার জন্য টাকা দেওয়া লাগবে না? আদনান লাইটিং করেছে, তার জন্য টাকা দিতে হবে না? না, আমি কিছুই দিব না। মন খারাপ করে সিটে হেলান দিলাম। আচ্ছা। বলেই কাঁধে হেলান দিল। আমি আর ওকে সরিয়ে না দিয়ে শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর একটা 5তলা বাসার সামনে আসলাম। বাড়িটা লাইটিং করা। আমার বুঝতে বাকি থাকলো না আমরা কোথায় এসেছি। আমি নেমে সোজা সিঁড়ি দিয়ে উঠতেছি, তখনই ও জমিদারের পোলা, তোর বউকে নিয়ে যাবে। হেঁটে আসবে। আমি হেঁটে যাচ্ছি। তারপর কণা উঠতে ধরলো। কাপড় লম্বার মাটিতে লেগে থাকার কারণে পায়ের সাথে লেগে পড়ে গেল। সাথে সাথেই আমি দৌড়ে নিচে নেমে আসলাম। ব্যথা পেয়েছো? না। কোলে করে নিয়ে যা, হারামজাদা, দেখিস না হাঁটতে পারতেছে না। তারপর ভদ্র ছেলের মতো কণাকে কোলে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। সবাই হাততালি দিচ্ছে, আর কণা আমার হাতে কামড় দিল। আরে করো কি, ফেলে দিব কিন্তু। মার খাবা নাকি চুপচাপ নিয়ে চলো। তারপর আমি দোতলায় উঠলাম কণাকে কোলে নিয়ে। আমার বাসর ঘরে ঢুকতে দেওয়া হলো না, আমায় সোফায় বসায় রাখা হলো। আর কণাকে লিপি এবং আনহা মিলে একটা রুমে নিয়ে গেল। আমি সোফায় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম। সাথে সাথে ফ্রি ফায়ার বের করে খেলা শুরু করলাম। জানি না কতক্ষণ গেছে। কিছুক্ষণ পর আনহা এসে আমার ফোন কেড়ে নিল। ফোন দে, মাইনাস লাগলে ফাটাবো তোকে। আমি খেলতেছি, তুই রুমে যা, তোর জন্য ভাবি বসে আছে। ভাবি হয়, একটু সময় দে, আমি ম্যাচটা শেষ করি। যা বলছি, না হলে আব্বু এসে থাপ্পড় মারবে। ইয়ে মানে আনহা, রুম কোনটারে? আজকে প্রথম আসলাম তো এই বাসায়। টাকা দে আগে। ভাগ, লাগবে না, আমি যাবই না। কিছু তো দে। ধর। ওই রুমে যা। আচ্ছা। তারপর আমি রুমে গেলাম। দরজার সামনে গিয়ে হালকা কাশি দিলাম। সাথে সাথে লিপি আসলো। 2 লাখ টাকা দেন। আনহাকে দিয়েছি। কত দিচ্ছেন? 2। আরো 1000 দেন। তোমারই বোনের টাকা, নাও, সমস্যা নেই। হোক, তবুও দেন। তারপর লিপিকে 1000 টাকা দিয়ে রুমে ঢুকলাম। তারপর দরজা বন্ধ করলাম। কণা এসে আমায় সালাম করে গেল। আমি ওর সাথে কোনো কথা না বলে একটা বালিশ আর একটা কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ পেলাম। উঠে গিয়ে, কান্না করবা না, ঘুমাতে দাও। তুমি সোফায় ঘুমাচ্ছ কেন? এমনি ভালো লাগছে না, তাই। তুমি কি চাও আমি চলে যাই? চুপ করে আছি। যে রাগী চলে গেলে আর আসবেই না, তাই চুপ করে আছি। আচ্ছা, যাচ্ছি।
বলে দরজার দিকে রওনা দিল। কোথাও যাওয়া লাগবে না বলেই হাত টেনে ধরলাম। কি হয়েছে সেটা বলবা প্লিজ? জানো সন্ধ্যায় কি হয়েছিল? আমার মাথায় যে টেনশন ছিল, ভাগ্য ভালো আসার পথে গাড়ির নিচে মাথা দেইনি। এমন পাগলামো কথা আর বলবা না। আর সত্যি জানলে তুমি রাগ করবা না, সেটা আমি জানি। তাহলে বলো সেটা। শোয়ার পর তোমার বুকে শুয়ে তারপর বলবো। ঠিক আছে, এই ভারী শাড়ি পরিবর্তন করো আগে, আর পাতলা শাড়ি পরো। খালি অন্য ধান্দা। তোমার যা ইচ্ছা পরো। ওকে। তারপর আমি বাথরুমে গিয়ে টি শার্ট আর ট্রাউজার পরলাম। পরে কণা গেল। নীল কালারের জামা পাজামা পরেছে, লাইটের আলোয় অনেক সুন্দর লাগতেছে, মনে হয় এখনই কোনো ঘটনা ঘটাই। তারপর লাইট অফ করে দিলাম। কথাটা আমায় জানতেই হবে। আমি শুয়ে পড়লাম আর কণা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। এবার বলো কি হয়েছে। তাহলে শোনো, তোমাকে সেদিন আব্বু একটা মেয়ের সাথে রিক্সায় দেখেছে। আব্বু এসে অনেক রাগারাগি করে। তারপর আমি ওই হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে দেখি ওই মেয়ে তোমার বান্ধবী হয়। তারপর আমি সবাইকে বুঝিয়ে বলি, আর তুমি হসপিটালে কি করো না করো সব আমি ফোনে দেখছিলাম। আমার ফোনে আমার ভয় হচ্ছিল কোনো কারণে তোমায় হারিয়ে ফেলতে পারি, তাই আব্বুকে সব খুলে বলি। তারপর আব্বু, শ্বশুর আব্বু আর শাশুড়িকে আসতে বলে। তারা আসার পর আমাদের এই বাসায় উঠি, বাসা গোছানোর কাজে লেগে পড়ি। আর আমার সাথে সবসময় আনহা ছিল, তাই তোমার কাছে কল দিতে পারিনি। আর আজ থেকে আমরা সবাই এই বাসায় থাকবো। ও এই ব্যাপার। জানো, যখন শুনলাম তুমি অন্য কাউকে ভালোবাসো তখন মনে হচ্ছিল আত্মহত্যা করি। খবরদার এসব আর মুখেও আনবে না। আমার যে কষ্টগুলো হয়েছে সেগুলোর কি হবে? সুদে আসলে পরিশোধ করে দেব। কেমনে? পরে জানতে পারবা। এখন বলো, ভবিষ্যৎ প্ল্যান কি তোমার? ফুটবল টিম বানাবো। ফুটবল আমার প্রিয় খেলা। ইস, শখ কত! আমারও তো লাগবে না, একটা ছেলে আর একটা মেয়ে হলেই হবে। আমি মজা করছিলাম, আমারও সেম চাওয়া। ছেলেটা আগে হলেই ভালো। না, মেয়েই হবে, বড়জন মেয়েই হবে। তোমার ইচ্ছা। জানো, আমার স্বপ্ন আমার একটা মেয়ে হবে, অনেক কিউট হবে। নাম রাখবো ফারিয়া। ফারিয়া আমাদের পরিবারের সবারই আদরের হবে, পরিবারের সবাইকে মাতিয়ে রাখবে, দাদু দিদার সাথে খেলবে, এইটুকুই। আমার বউটা দেখে অনেক কিছুই ভাবে বলেই কপালে চুমু দিলাম। তাড়াতাড়ি আমার মেয়ে চাই। তাহলে যুদ্ধে নামতে হবে। নেমে পড়ো। বলা মাত্র আমি কণার নিচের ঠোঁট কামড়ে ধরলাম। উপস, কি ফিলিংস! কণার ঠোঁট একদম কমলার কুয়ার মতো। আমি কিস করতে থাকলাম, তারপর গলায় কিস করলাম, তারপর নিচের দিকে নামতে থাকলাম। আর বাকিটা ইতিহাস। যাই হোক, পরের দিন সকালে ঘুম ভাঙলো কণার ডাকে। অনেকবার ডেকে গেছে, উঠিনি, এই জন্য চায়ের কাপে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। তারপর আমি উঠে গোসল করে এসে দেখি কণা আমার সাথে রান্না শিখতেছে। সকালে নাস্তা করে গল্প, তারপর লাঞ্চ, লাঞ্চের পর রাতের খাবার। এভাবেই ঘুরে বেরিয়ে গেল 7 দিন। আজ থেকে অফিসে আছে। সকালবেলা কণাকে আম্মু আর রান্নাঘরে ঢুকতে দেয় না, তবুও কণা জোর করে ঢুকে সকালে রান্নার সময় থাকে, কিন্তু রাতে থাকতে পারে না। এইভাবেই সকালবেলা অফিস যাওয়া, অফিসের কাজ করা, রাতে আবার বাসায় আসা। আর আব্বু এখন চাকরি করে, আর কণাকে বাসায় রাখা হয়েছে 1 মাস পর পরীক্ষা। যাই হোক, এইভাবেই কেটে গেল 3টি বছর। 3 বছর পর অফিস বন্ধের দিন সকালে, পাপা পাপা উঠো তাড়াতাড়ি, আম্মু নাঠি নিয়ে আসতেছে। আসুক মামনি বলেই বিছানা থেকে উঠে কোলে নিলাম। পাপা পাপা কোথায় যাবা? আজ তোমার দাদু দিদা ফুপি তোমার মাম্মি সহ ঘুরতে যাব তিমদা বলেই ওর দাদুর কাছে গেল। আমার বিয়ের 2 বছর পর ফারিয়া আমাদের পরিবারে আসে। ফারিয়া অনেক কিউট, সারাদিন সবাইকে দৌড়ের উপর রাখে। আর আনহা মেডিকেলে পড়ে এখন। আমি ব্রাশ করে রান্নাঘরে গেলাম। আমি যাওয়া মাত্র আম্মু অজুহাত দিয়ে চলে গেল। আম্মুও বুঝতে পারছে। আমি কণাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কণার সাথে সাথে নড়াচড়া বন্ধ করে দিল। কি করো? আম্মু আসবে। আরে আসবে না। কি শুরু করছো? শুরুই করলাম না। ঠিক আছে, যাচ্ছি। দাঁড়াও, বাজার করে এনে দাও। আচ্ছা, লিস্ট দাও। দাঁড়াও। তারপর আমি ব্যাগ নিয়ে বের হলাম। তখনই কণা আমায় ডেকে রান্নাঘরে নিয়ে গেল। লক্ষ্মী ছেলের মতো বাজার করবা, রাস্তা দেখে পার হবা। কপালে চুমু দিয়ে তারপর আমি বাজারে গিয়ে লিস্ট অনুযায়ী বাজার করলাম। বাজার নিয়ে বাসায় আসলাম লাঞ্চের দিকে। বাসায় এসে গোসল করে টেবিলে বসলাম। আমাদের অভ্যাস হয়ে গেছে, সবাই আম্মুর হাতের তোলা ভাত খাই। আজও আম্মু সবাইকে তুলে খাওয়াচ্ছে, আর আমরা সবাই তৃপ্তি সহকারে খাচ্ছি। আমরাও আবার আম্মুকে তুলে খাওয়াচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন এমনই থাকতে পারি।